দর্শক, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করে গেছি কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কিংবা যারা ঠিক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের প্রত্যেকেরই কিছু মৌলিক দাবি আছে, মৌলিক চাওয়া আছে। তারা আসলে কি চায়? তারা মূলত চায় একটা নিরাপদ আবাসস্থল, মানসম্মত খাবার, গোটা ক্যাম্পাসে এক ধরনের নিরাপত্তা বলয় থাকবে, থাকবে ডিজিটাল বেশ কিছু সুযোগ সুবিধা, আবার একই সঙ্গে সবুজের একটা অভয়ারণ্য থাকবে। এই সব কিছু তো তাদের দাবি, কিন্তু এই দাবিগুলো তোলার জায়গাটা আসলে কোথায়? বলা হয় শিক্ষার্থীদের এই সমস্ত দাবি তুলে ধরার জন্য একটা শক্তিশালী মঞ্চ হচ্ছে ছাত্র সংগঠন। এবং আপনারা জানেন দেশের এখন 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় চলছে, এবং সেই তোড়জোড়ের তালিকায় সবার আগে কিন্তু ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এবং এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যারা ঠিক এই মুহূর্তে মাঠে আছেন, নির্বাচন করছেন, নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন, তাদের ইশতেহার এখন আমাদের সামনে। এবং আমরা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে এই ডাকসু নির্বাচনের জন্য যে ইশতেহার দেওয়া হয়েছে, একটি ইশতেহারও যদি ঠিকঠাকভাবে পূরণ হয়, গোটা ক্যাম্পাসের আসলে চিত্রই বদলে যাবে। সেটা আসলে বাস্তবায়নের চ্যালেঞ্জটা কি, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। এই ডাকসু নির্বাচনের যারা আসলে প্রার্থীরা আছেন, তারা আমার সাথে আছেন। আমরা এক এক করে তাদেরকে পরিচয় করে দিই, আপনারা তাদেরকে চেনেন, কারণ সাম্প্রতিক সময়ে নিয়মিত কাভারেজে তারা আছেন। তারও আমরা একবার তারপরেও পরিচয় করে দিই। আমার ডান পাশ থেকে শুরু করি। আমার ডান পাশে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানার থেকে উমামা ফাতেমা, এবং তারপরে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আবিদুল ইসলাম খান। তারপর আমরা দেখতে পাচ্ছি ডাকসু পর্ষদ চেঞ্জ বিনিয়ামিন মোল্লা, এবং আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত সচেতন শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে। আমার বাম পাশে আছে তাসনিম আফরোজ ইমি প্রতিরোধ পর্ষদ থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি সাদেক কায়েমকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে, যার সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ আছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে, এবং আছেন অবশ্যই আব্দুল কাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে, এবং যার সংগঠন হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে আসলে নির্বাচন বলতে আমরা যেটা বুঝতাম যে পারস্পরিক ভীষণ রকম একটা আক্রমণ চলবে, এবং নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলবে, পেশি শক্তির প্রয়োগ হবে, নির্বাচন হয় বানচাল হবে, অত্যন্ত বাজে একটা নির্বাচন হবে কিছু একটা। আপনারা আসলে সেই ট্যাবুটা ভেঙেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একজন আরেকজনের সঙ্গে ভীষণ রকমের অভিযোগ করছেন, পাশাপাশি আবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাও রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যখন মেঘমল্লার বসু অস্ত্রোপচার হলো, আপনারা গিয়েছিলেন তাকে দেখতে, আবার একই সঙ্গে যখন প্রচারণায় একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, হাত মেলাচ্ছেন। এগুলো আসলে আশাবাদ তৈরি করে, এবং মূলধারা রাজনীতিতেও হয়তো একটা বড় ধরনের চেঞ্জ আমরা দেখতে পারবো, অন্তত এটা একটা মোটিভেশন তো তৈরি করে। আমি আসলে আলাপটা শুরু করতে চাই তাসনিম আফরোজ ইমি আপনাকে দিয়ে। আমরা আসলে প্রত্যেকের ইশতেহার পড়ছিলাম, এবং স্পেশালি আপনাদের ইশতেহারে আমরা দেখতে পেলাম পাহাড় সমতল নিয়ে আলাদা একটা ম্যান্ডেট আপনাদের ছিল, তাদের কৃষ্টি কালচার সব কিছুকে সংরক্ষণ করা, সেটাকে বিকাশ করা। মানে ইশতেহার দুর্দান্ত, বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি? অন্তত আপনারা আপনাদের দিক থেকে এই চ্যালেঞ্জটা কীভাবে ফেস করবেন, কোনো ধারণা? বাস্তবায়নের জন্য শুধু ক্যাম্পাস না, আমাদের রাষ্ট্রের সাথেই আমাদের লড়াই করতে হবে। এবং যে প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করছি, আজকের মানে গত 2 দিন আগে খবরের শিরোনাম এরকম ছিল যে রাজশাহীর মোল্লার বাড়ি, সম্ভবত এলাকাটার নাম, ওখানে হচ্ছে 16টি আদিবাসী বাড়ি, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আদিবাসী শিক্ষার্থীরা তো আমাদের এখানে পড়াশোনা করে, কিন্তু পাহাড়ে আসলে কয়টা স্কুল আছে, বিশ্ববিদ্যালয় মানে স্কুল আছে কিংবা কলেজ আছে? তো যারা আসলে এখানে পড়তে আসে তারা অলরেডি প্রিভিলেজড, কিন্তু আসলে ধরেন যে পাহাড়ের মানুষের যে লাঞ্ছনা বঞ্চনা, আমরা যদি সাজেকে আমরা ট্যুর দিতে যাই, কিন্তু সেইখানে মানুষের রক্তের ইতিহাস আমরা কতজন জানি? তা আমাদের মনে হয়েছে যে, এবং আমাদের কিন্তু একজন আদিবাসী সম্পাদক পদে এবং 2জন সদস্য পদে হচ্ছে আমাদের আদিবাসী সদস্যরা আছেন আমাদের প্যানেলে। তা আমার মনে হয়েছে যে আসলে এই জাতিসত্তার মানুষগুলোকেও আসলে আমাদের হচ্ছে মানে কি বলবো, যে তাদের ভয়েসগুলোকেও আমাদের তুলে আনা উচিত, কারণ তারাও আসলে একটা ভালনারেবল অবস্থায় আছে, এবং তাদের প্রতি যে বৈষম্য বছরের পর বছর ধরে রাষ্ট্র করে যাচ্ছে, সেটির আসলে আমরা অবসান চাই। আচ্ছা, তার মানে অবশ্যই একটা যোগাযোগ তাদের সঙ্গে থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে প্রশাসনে। আমি এটা নিয়ে পরবর্তীতে আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব যদি সময় হাতে থাকে। উমামা ফাতেমা, আপনার ম্যান্ডেটের ভিতরে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের একটা পার্ট টাইম চাকরির সুযোগ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি বোধহয় প্রথম বর্ষেই 4টা স্টুডেন্ট পড়াতাম, এবং দেখা যেত এটা পড়াতে গিয়ে সন্ধ্যায় আমি যখন হলে আসতাম তখন আমার নিজেরা এনার্জি থাকতো না। মানে এই জিনিসটা খুব চমৎকার উদ্যোগ, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে কাজটা করা যায়, বা আপনি অন্তত কি চ্যালেঞ্জ ফেস করেন?
এখানে সাধারণ স্টুডেন্টদের জন্য যে পার্ট টাইম জবের কথা আমরা বলছি, সেটা গত 2019 সালে যে ডাকসু নির্বাচন ছিল, সেটার পরবর্তী সময়ে কিন্তু এই পার্ট টাইম জবের কথা অনেক বেশি সবার মুখে মুখে আসলে চাউর হয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো এই পার্ট টাইম জব ইন ক্যাম্পাস জবের কথা চিন্তা করে লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য, স্পেসিফিক্যালি লাইব্রেরিতে সহকারী হিসেবে থাকার জন্য কিছু স্টুডেন্টদেরকে নিয়োগের কথা বলে। বাট সেটাতে মাস প্রতি মাত্র 1000 টাকা সেখানে দেওয়ার কথা ওঠে। তো এটা তো আসলে খুবই একজন ছাত্রের জন্য এটা অপমানজনক, যেখানে সে টিউশন করে মাসে 5 থেকে 6000 টাকা মিনিমাম একটা টিউশনের জন্য সে পাচ্ছে, সেখানে সারা মাস যখন লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য সে মাত্র 1000 টাকা পাচ্ছে। এটা তো একদমই অমানবিক। তো এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বার্ষিক বাজেটটা থাকে, সেই বার্ষিক বাজেটে শিক্ষকদের জন্য বরাদ্দ থাকে, শিক্ষক এবং কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে 80 থেকে 85%, আর শুধুমাত্র গুটি কয়েক ছাত্রদের কল্যাণের জন্য বলা যায় একদমই 1-2% হয়তো বরাদ্দ থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে যে উদ্যোগটা আমরা নিতে পারি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের রেজিস্টার বিল্ডিং এবং ডিপার্টমেন্টাল যে রক্ষণাবেক্ষণের জবগুলো আছে সেগুলোর সাথে স্টুডেন্টরা অ্যাফিলিয়েটেড হতে পারে। সেক্ষেত্রে বর্তমানে যে 1000 টাকা দেয় সেটা থেকে আমরা বাড়িয়ে মাসিক ভিত্তিতে হয়তো দেখা যায় 5 থেকে 10,000 টাকা তাদের একটা সম্মানীর ব্যবস্থা করতে পারি। কারণ 5000 টাকাও আসলে স্টুডেন্টের পক্ষে চলাটা সম্ভব না, মিনিমাম 10,000 টাকা। তাই সে যদি ইন ক্যাম্পাস জব করেও থাকে তাও এটা প্রয়োজন। ধরুন আমি ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী, আমি কিভাবে পার্ট টাইমের জবের সুযোগটা পাবো, এটা কিভাবে? এখানে সাধারণত গতবার যেটা হয়েছিল যে আমাদের ক্যাম্পাসের মধ্যে দেখা যাচ্ছে একটা সার্কুলার ছাড়া হয় ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, এবং ওই সার্কুলারের মধ্যে থেকে দেখা যাচ্ছে সিলেকশন হয়ে পরবর্তীতে এই জবের ব্যবস্থাটা হয়। এখন সাধারণত যাদের আর্থিক অসচ্ছলতা থাকে, যে স্টুডেন্টের আর্থিক সচ্ছলতা আছে তার তো ডিপার্টমেন্টের মধ্যে ইন ক্যাম্পাস জব এখনই প্রয়োজন হচ্ছে না। কিন্তু যেই স্টুডেন্টের আসলে আর্থিক অসচ্ছলতা আছে, তার আবার টিউশন, সব ডিপার্টমেন্টে কিন্তু একই রকমের টিউশন ফ্যাসিলিটিস থাকে না, তাদের জন্যও কিন্তু চাইলে এই ব্যবস্থাগুলো আমরা করতে পারি, যেটা রেজিস্টার বিল্ডিং বলি বা আমাদের বিভিন্ন ক্যাফেটেরিয়াগুলো আছে সেগুলো ম্যানেজমেন্টের সাথে থাকা, আবার একই সাথে আমাদের যে ডিপার্টমেন্টাল লাইব্রেরিগুলো আছে বা আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি আছে, সো তাদের ম্যানেজমেন্টের সাথে কিন্তু স্টুডেন্টরা যুক্ত হতে পারে। তো এখানে কিন্তু একটা হিউজ কর্মযোগ্যতার সুযোগ কিন্তু আছে, সেটা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং পরবর্তীতে ডাকসুতে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা যদি এখানে পোটেনশিয়ালটা এক্সপ্লোর করে একটা প্রপার ম্যাপিং করে হচ্ছে স্টুডেন্টদের কোথায় কোথায় প্লেস করা যায় সে বিষয়ে একটা পরিকল্পনা দাঁড় করাই, তাহলে অবশ্যই এখানে আর্থিকভাবে যাদের প্রয়োজন, যাদের ইমিডিয়েটলি আর্থিক অসচ্ছলতা আছে, তাদেরকে ইন ক্যাম্পাস জবগুলোতে প্লেস করা হবে। এবং এর বাইরে ধরেন সায়েন্স ফ্যাকাল্টির বেশিরভাগ ডিপার্টমেন্টেই দেখা যায় একটা টিউশনের সুবিধাটা থাকে, আবার আর্টস ফ্যাকাল্টিতে গেলে কিন্তু ওই টিউশনের সুবিধাটা সে পাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার একটা বিষয় আছে, যেখানে সোশ্যাল ক্লাস এবং ফিনান্সিয়াল স্ট্যাটাসটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই চিন্তাটা একদমই মোদ্দা কথা, যে ক্যাম্পাসের মধ্যে যেটা এই মুহূর্তে নেই, ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ডিপার্টমেন্টাল জবগুলোতে পার্টিসিপেট করা, আমরা সেই অপরচুনিটিটা ওপেন করে দিতে চাই। আর কি মেথডে হতে পারে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে, মানে শুরুটা হোক, তারপরে শুরুটা হোক, এরপর মেথডের মধ্যে আমরা যাব। মানে এটা আসলে শুধুমাত্র আপনাদের এই সাম্প্রতিক সময়ে আমরা তো বলি নতুন বাংলাদেশের কথা, আইডিয়া জেনারেট করতে করতে অনেক কিছু বের হয়, তার মধ্যে এই আইডিয়াটা খুব চমৎকার লাগলো। আমি যদি সাদিক কায়েম আপনার কাছে আসি, আপনাদের যে 36টা দেখলাম যে ম্যান্ডেট আছে, সেখানে দুর্দান্ত বেশ কিছু আইডিয়া আপনারা রেখেছেন। যখন আমরা ইশতেহারগুলো পড়ি তখন আমার মনে হয় যে এগুলো বাস্তবায়ন হলে আমরা একটা অন্য ছবি দেখতে পারবো ক্যাম্পাসে, কিন্তু মুশকিল হচ্ছে বাস্তবায়নে গিয়ে আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করি। আপনাদের ইশতেহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার কথা বলছেন, আপনারা অদম্য মেধাবৃত্তির কথা বলছেন, সবচেয়ে বড় কথা সাইবার সিকিউরিটি সহ নানা বিষয়। প্রথম কথা হচ্ছে একটা ধারণা যে ইসলামী ছাত্র শিবির মানে আমরা হয়তো একটা কনজারভেটিভ হয়ে যাব, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে। এই ধারণাটা ভাঙাটাই একটা বড় চ্যালেঞ্জ কিনা? পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা খাতের কথা বলা হয়, যেখানে আমরা দেখি সবচেয়ে কম বরাদ্দ থাকে ধরতে গেলে গবেষণা খাতে, সেটা বাড়ানোর উপায়টা কি? দুটো বিষয় একটু বলবেন। ধন্যবাদ। আমরা আমাদের ইশতেহারে প্রথমে হচ্ছে 6 ইয়েস এবং 6 নো, ছোটো জিনিসকে সবসময় আমরা ইয়েস বলবো আর ছোটো জিনিসকে আমরা নো বলবো। 6 ইয়েস যে ব্যাপারে আমরা সবাই কনসেনসাস আছি, সবাই আমরা এই জিনিসটা চাই। আচ্ছা, তো এগুলো আমি একটু পাঠ করে শোনাতে চাই, তারপর আমি আমার আলোচনায় যাব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানানো। দ্বিতীয়ত আবাসন সংকট সমাধান, এটাকে সবসময় আমরা ইয়েস বলবো। তৃতীয়ত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সে জায়গায় আমরা সবসময় ইয়েস বলবো। চতুর্থত চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, সে জায়গায় আমরা ইয়েস বলবো। পঞ্চম উন্নত পরিবহন, সবসময় ইয়েস বলবো। এবং ষষ্ঠ ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য ও সেবা। আর 6টা জিনিসকে সবসময় আমরা নো বলবো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা গত 16 বছরে আমরা ভিকটিম ছিলাম।
দ্বিতীয়ত গণরুম এবং গ্যাস্টরুম কালচার, যে কালচারের মাধ্যমে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের এই স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে। তৃতীয়ত বৈষম্যমূলক নীতি আচরণ, যে নীতি এবং আচরণের মাধ্যমে একজন শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট হওয়ার পরও তার পরিচয়ের কারণে তাকে বৈষম্য করা হয়েছে, তাকে নিয়োগ দেওয়া হয় না, দলীয় বিবেচনা নিয়োগ হয়েছে এবং মেরিটোক্রেসিকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চতুর্থত মাদক চিন্তা এবং চাঁদাবাজি, যেটাকে আমরা সবসময় নো বলবো, যেটার মাধ্যমে নৈতিক অধপতনমূলক কাজের সাথে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়। পঞ্চম হচ্ছে লাঞ্চের পরে আসেন কালচার, যেটা আমরা রেজিস্টার বিল্ডিংয়ে দেখতে পাই। আমরা এমন কেউ নাই এখানে রেজিস্টার বিল্ডিংয়ে গিয়েছি যে আমাদের বলে না যে লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে যখন যাই তখন বলে যে আগামীকাল আসেন। এভাবে আমরা ক্লান্ত হয়ে আবার হচ্ছে ফিরে আসি। এরপর ষষ্ঠ হচ্ছে আমাদের ইসলাম ফোবিয়া। গত 16 বছরে যে ইসলামের যে সিম্বলগুলো ছিল সেই সিম্বলগুলোকে যেভাবে প্রবলেমাটাইজ করা হয়েছে, সেটাকে যেভাবে ক্রিমিনালাইজ করা হয়েছে এবং যেভাবে হিজাব ফোবিয়া ছড়ানো হয়েছে, তো সেই হিজাব ফোবিয়াকে আমরা সবসময় নো বলবো। এবং সাইবার বুলিং, যে সাইবার বুলিংটা আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী এটা মারাত্মক আকারে ধারণ করেছে এবং এই সাইবার বুলিং বন্ধ করার জন্য আমরা ডিজিটাল কমপ্লেন বক্সের প্রস্তাবনা দিয়েছি এবং এই সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা আমরা করেছি আমাদের ইশতেহারে। তো এই 6টা জিনিসকে আমরা নো বলবো। এখন আমরা যদি এই বিশ্ববিদ্যালয়কে যদি একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। এখন একাডেমিক ইনস্টিটিউট আমরা কীভাবে করতে পারি? একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাকে একাডেমিয়ায় আমাকে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে, আমার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে কথা বললাম সেটাকে স্বচ্ছ করতে হবে এবং একই সাথে আমার যারা স্টুডেন্ট আমরা যারা আছে আমাদেরকে আমরা যেন শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি সেই সুযোগ সুবিধাটা আমার রাখতে হবে। ক্লাসে এখন আমরা যাই একমুখী লেকচার, স্যাররা লেকচার দিয়ে চলে যায়, কিন্তু আমরা শিক্ষকদের ব্যাপারে কোনো আমাদের অবজারভেশন দিতে পারি না, যে কারণে আলটিমেটলি এখানে শিক্ষকরা কোনো মূল্যায়নের মধ্যে থাকে না এবং তাদের যে প্রমোশন। আমি একটা ছোট বিষয় বলি, ধরুন একটি স্টুডেন্ট, এটা আমি নিজের চোখে দেখা যে ফার্স্ট ইয়ারে সিজিপিএ তার মোটামুটি ভালো এলো 3.5, সেকেন্ড ইয়ারে গিয়ে তার একটু খারাপ, থার্ড ইয়ারে গিয়ে কোনো কারণে অসুস্থতার কারণে খারাপ, ফোর্থ ইয়ারে গিয়ে সে ভালো করলো কিন্তু কিউমুলেটিভ যে সিজিপি সেটা খারাপ এলো। আমরা বাইরের ওয়ার্ল্ডে দেখি এই সময় অ্যাসাইনমেন্টে অনেক কিছু করে একটা ব্যালেন্স করে মেধাটাকে যাচাই করে রাখে। এরকম কোনো প্ল্যান কি আপনাদের আছে? আমরা আমাদের বাংলাদেশের যে সিস্টেম, আমরা তো একভাবে রেডিক্যাল চেঞ্জ করতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমার সবার আগে যেটা করতে হবে, আমার নিয়োগ প্রক্রিয়াতে ট্রান্সপারেন্ট করতে হবে, ক্লাসরুমের মধ্যে একাডেমিক এনভায়রনমেন্ট ফিরে নিয়ে আসতে হবে এবং ক্লাসরুমের মধ্যে আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা হবে জুনিয়র স্কলার, আমাদের যারা শিক্ষকরা আছে তারা হবে সিনিয়র স্কলার এবং গবেষণায় আমার পর্যাপ্ত বাজেট বাড়াতে হবে। আমাদের গবেষণায় এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক বাজেট এবার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাত্র 2%। কিন্তু আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বহির্বিশ্বে গবেষণায় বাজেট বিশ্ববিদ্যালয় মূল বাজেটের 15-20 ইভেন 28% পর্যন্ত থাকে। তো সেই জায়গায় আমরা আমাদের বলছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণায় তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য এবং সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনে যেন শিক্ষার্থীরা আগ্রহ তৈরি হয়, সেই জন্য আমরা এই জায়গায় বাজেট বাড়াতে বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করব এবং একই সাথে আমরা বহির্বিশ্বে দেখতে পাই শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম জবের সুযোগ থাকে, যার মাধ্যমে তারা শুরু থেকে তাদের যে হচ্ছে শিক্ষকদের সাথে তাদের একটা হচ্ছে রিলেশনশিপ এবং তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়া এবং পার্ট টাইম জবের মাধ্যমে তার যে কিছু ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসটা সে ফিল আপ করতে পারে। তো এই সিস্টেমটা আমরা ডেভেলপ করব এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ সেই মূল কাজ থেকে কিন্তু আজকে আমরা দূরে সরে গেছি। আমাদের অবশ্যই রাজনীতি থাকতে হবে, রাজনৈতিক অর্জন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় অর্জন আছে, সেটা অবশ্যই থাকতে হবে, সেটাকে নিয়ে আমরা গ্লোরিফাই করি। একই সাথে আমার যে একাডেমিক অর্জন সেটা নিয়ে যেভাবে আমার মাপা দরকার সেটা নিয়ে কিন্তু আমরা মাপি না। তো একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ যেখানে একাডেমিক একটা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক ইনস্টিটিউট বিল্ড আপ করা, সেই জায়গায় যদি আমরা পর্যালোচনা না থাকে তাহলে তো এটা বিশ্ববিদ্যালয় থাকে না। তো সেই জায়গায় আমাদের প্রায়োরিটি থাকবে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিজনেস ফ্যাকাল্টির যে লাইব্রেরি আছে 3 বছর ধরে বন্ধ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তার কোনো উদ্যোগ নেই। আমাদের সেন্ট্রাল যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির অবস্থা খুবই ভয়াবহ, জীর্ণ অবস্থা এবং ওখানে দেখলে বোঝা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের কী অবস্থায় আছে। যে বইগুলো আছে সেই বইগুলোকে গুপ্তধনের মতো রাখা হয়েছে। আমরা যদি বইগুলো আনতে চাই সেক্ষেত্রে এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা এবং একই সাথে আমাদের যে একাডেমিক মেইলটা আছে, দেখেন এই একাডেমিক মেইলটা ব্যবহার করে আমরা সব রিসোর্স ইউজ করতে পারি। আমি যে বললাম হচ্ছে রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করবো, আমাদের ইশতেহারে সেটা উল্লেখ আছে। সেই রেজিস্টার বিল্ডিংয়ের সামগ্রিক কাজ আমি একাডেমিক মেইলের মাধ্যমে সব কাজ করতে পারি। আমি হলে বসে আমি বাসায় বসে এই অর্থে আপনার কাছে আমার জানতে চাওয়া ছিল, আসলে মাথায় রেখেছিলাম যে পেপারলেস রেজিস্টার বিল্ডিংটা আমরা চাই এই অর্থে যে আমরা যখন একটা ইয়ার ফাইনাল পরীক্ষা দিতাম রীতিমতো ফুটবলের মতো হয়ে যেতাম, হলের সাইন, লাইব্রেরির সাইন, তারপর গিয়ে অগ্রণী ব্যাংকে টাকা দেওয়া, আবার রেজিস্টার বিল্ডিংয়ে যাওয়া, মোটামুটিভাবে একটা দিন পার হয়ে যেত। সেটা আসলে ওয়ান স্টপ সলিউশন কীভাবে করা যায় সেটা নিয়ে কথা বলবো। তার আগে আবিদুল ইসলাম খান 10টা মাত্র পয়েন্ট
কিন্তু আমরা দেখলাম 10টা পয়েন্টে সব কিছু কাভার করেছেন আপনারা, একটা বিশ্ববিদ্যালয়ে যা যা দরকার। আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত, সাইবার বুলিংটা একটা বড় মাথা ব্যথা, আমরা আসলে কীভাবে এটা বন্ধ করতে পারি? এত সোজা কিনা ব্যাপারটা? আমরা বলে দিলাম সাইবার বুলিং আমরা বন্ধ করব, নিয়ন্ত্রণ করব, টেক জায়ান্টদের সঙ্গে তো আমাদের নেগোসিয়েশনই হয় না। 15 বছর ধরে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনলাম, কিন্তু দেশে কোনো ফেসবুকের অফিস নাই যেখানে আপনি অভিযোগ জানাতে পারেন। কীভাবে সেটা বন্ধ করবেন? আর শুধু মুসলমান না, সকল ধর্মের শিক্ষার্থীরা বলবে এটা আমার ক্যাম্পাস, সেটা কিভাবে করবে? আপনাকে ধন্যবাদ এবং ৭১ টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করবার জন্য, এবং যারা এখানে ভিভি প্রার্থীরা আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। হ্যাঁ, আপনি শুরুতেই যেটা বলছেন সাইবার বুলিংয়ের জিনিসটা নিয়ে যেভাবে আপনি যেটা বলেছেন, দেখেন এখন তো সাইবার বুলিং শুধু মেয়েরা হচ্ছে না, আমরা ছেলেরাও হচ্ছি, এবং এই নির্বাচন কেন্দ্রিক এত বাজেভাবে সাইবার বুলিং করা হচ্ছে যেটা আমাদের কল্পনাতেও কোনোদিন এই নিকৃষ্ট চিন্তাভাবনাগুলো আসে না। আমরা বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোকে যারা নিয়ন্ত্রণ করে আপনারা তাদেরকে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদেরকে কেন আপনারা বলছেন না? তারা বলছে যে আমরা তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপ যারা বলছে তাদের সাথে আমরা বসছি, আমরা তাদেরকে বারবার বলছি, বিটিআরসি টিভিকে চিঠি প্রদান করেছি, কিন্তু তারপরেও তারা বন্ধ করছে না। এটা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে চিনে নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধেও তেমন যেমন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তো যখন হচ্ছে যে ভিসি মহোদয়ের সাথেও আমাদের এটা নিয়ে বৈঠক হয়েছে, তিনিও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কী সমস্যাগুলো আমরা ফেস করতেছি, তখন আমরা একই কথা বললাম যে স্যার সাইবার বুলিংটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না, ডাকসুটা কিন্তু একটা রাষ্ট্রীয় ম্যাটার। যেহেতু আপনারা ডাকসু নির্বাচনটা আয়োজন করছেন, গোটা বাংলাদেশের মানুষ ডাকসুর দিকে তাকিয়ে আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে রাষ্ট্র অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে কেন আপনাদেরকে মানে রাষ্ট্রের যে আইটি সেল আছে এগুলো আপনাদেরকে কেন সহযোগিতা করছে না? তখন স্যারও একই কথা বললো যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যে তাদের সাথে আমাদের ফেসবুক কেন্দ্রিক যে আমাদের যে ওয়েবসাইটগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে এগুলোকে তারা বন্ধ করতে পারবে, কিন্তু যেই গ্রুপগুলো দিয়ে হচ্ছে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যেগুলো ফেসবুকের নিয়ন্ত্রণাধীন সেগুলোকে তারা বন্ধ করতে পারবে না, কারণ বাংলাদেশে ফেসবুকের অফিস নাই, কিংবা হচ্ছে যে ওইভাবে অ্যাপ্লিকেশন করার প্রসেসটাও নাকি নাই। তো সেই জায়গাতে হচ্ছে যে বললেই সাইবার বুলিং বন্ধ হয়ে গেলে ব্যাপারটা তাই নয়, কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে, কারণ হচ্ছে যে জিনিসটা এতদিন হয় নাই এখন এটা উদ্যোগ নেওয়া যাবে না সামনে, ব্যাপারটা তাই নয়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে ফেসবুকের যে প্রতিষ্ঠান বাংলাদেশে ওটা অফিস নিয়ে আসা যায়, যেহেতু ফেসবুক একটা গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম হয়ে উঠেছে, যেমন বাংলাদেশের যত মানুষ আছে এমন কেউ নাই যে মানুষের ফেসবুক আইডি নাই। সুতরাং বারবার এটা দিয়ে যেহেতু ক্রাইম হচ্ছে এবং একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ হচ্ছে না, অবশ্যই সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেই উদ্যোগটা নিয়ে এবং বাংলাদেশে যেন একটা ওইরকম প্রতিষ্ঠান হচ্ছে যে অফিস যেন নিয়ে আসা যায় সেই চেষ্টা আমাদের অবশ্যই থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কমিউনিকেশন করে, রাষ্ট্রের সাথে তারা যেন কমিউনিকেশন করে এই ব্যাপারটা নিয়ে একটু সুরাহার সদিচ্ছা আমাদের থাকবে। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের উচিত, আমরা বলেছি তাদের কাছে যে আমাদের সম্পর্কে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে যে ফেসবুককে কেন্দ্র করে যেই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, নির্বাচন কমিশনের উচিত, যেহেতু আমরা তার প্রার্থী, আমরা তাদের আন্ডারের প্রার্থী, তো তাদের উচিত গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সচেতন করে দেওয়া যে যদি তাদের প্রার্থী সম্পর্কে কোনো অনুযোগ থাকে সেটা যেন তাদের কাছে দেওয়া হয়। এই ধরনের প্রপাগান্ডা থেকে যেন এই জাতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সচেতন থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলেছেন অন্যান্য সকল ধর্মাবলম্বী এবং জাতি ধর্মগত নির্বিশেষে সকলের ক্যাম্পাস হবে কিনা। দেখেন, আমরা বাংলাদেশকে ধারণ করে আজকের এই জায়গাতে আমরা বসে আছি। সুতরাং এই ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে রূপান্তর করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকে তার মানবাধিকার এবং প্রত্যেকে তার সমান সুযোগ ভোগ করবে এই ক্যাম্পাসে। এবং আমরা হচ্ছে যে আইডিয়াটাকে ধারণ করতে চাই সেটা হচ্ছে আমরা যে বর্ণের, যে গোত্রের, যে ধর্মেরই হই না কেন আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, অবশ্যই সেটাকে আমরা প্রায়োরিটি দেব এবং সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল মর্যাদা নিশ্চিতে এই ডাকসু বদ্ধপরিকর থাকবে এবং জিরো টলারেন্স থেকে অবলম্বন করে, এই ব্যাপারে কোনো আপোষ হবে না। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে, অত্যন্ত আকর্ষণীয় ইশতেহার, কিন্তু সেটা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে। আমরা বিরতি নিচ্ছি, ফিরে এসে গবেষণা খাত নিয়ে কথা হবে বিশ্ববিদ্যালয়ের যে নতুন রাজনীতি, সেই রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন।
আমন্ত্রণ আরও একবার, আপনারা আছেন ডাকসু নির্বাচন নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থিতা করছেন, যারা আসলে নির্বাচনের মাঠে রয়েছেন, সেই ৮টি প্যানেলের প্রতিনিধিরা আছেন। আমরা আবারও আলাপে যেতে চাই। আমি একটু জামালউদ্দিন মোহাম্মদ খালিদ আপনার কাছে আসি। মানে আপনারা অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন, প্রায় ২৭টি, এবং সেই ২৭টির মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটা করে ল্যাপটপ সহ নানামুখী আয়োজনের কথা আপনি বলেছেন। এবং আমি হিসাব করে দেখলাম এটা বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের বেশ বড় অঙ্কের টাকার প্রয়োজন। মুশকিল হচ্ছে, এটা হয়তো আপনি আরও ভালো জানবেন, আপনি রানিং স্টুডেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থগুলো অর্থায়ন হয়, টাকা দেওয়া হয়, কিন্তু কোন খাতে কোনটা ব্যয় হচ্ছে সেটার জন্য কোনো ওয়াচডগ কি আছে? দেখে কেউ যে কোন খাতে ব্যয় হচ্ছে এবং সেখানে গিয়ে আসলে আমাদের যেই জায়গাটা দরকার, গবেষণায় বলুন বা শিক্ষার্থীদের আবাসন খাতে বলুন, গাফিলতিটা কোথায়? এখানে হচ্ছে আসলে ওয়াচডগ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? শিক্ষার্থীদের তো প্রতিনিধিত্ব কোনো জায়গায় নেই। শিক্ষার্থীরা যে দেখবে আসলে টাকাগুলো আসছে কোন জায়গায় ব্যয় হচ্ছে, আমরা শুধু দেখি, বাইরে থেকে জানি যে বাজেট হয় তার 60% হচ্ছে আমাদের শিক্ষক কর্মচারীদের ভোগের মধ্যে চলে যায় আর কি। ফলশ্রুতিতে এখন আবার যে বাজেটটা হয়েছে আমাদের হলের জন্য, 15টা হলের জন্য বা 9টা হলের জন্য, সেগুলো যে আসলে আমরা পাবো কিনা সেটা নিয়ে এখন আমাদের অনিশ্চয়তা আছে। তো আপনি যে কথাটা বলছিলেন, আসলে ইশতেহারে তো এমন কিছু থাকে যেগুলো হচ্ছে আসলে 1 বছরের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব না, বা এই সময়ের যে পজিশন সেই পজিশনে দাঁড়িয়ে মনে হয় না সম্ভব। কিন্তু আমরা হচ্ছে অনেক কিছু প্রত্যাশা করি। ইশতেহারটা সবসময় যে একেবারে বাস্তবায়নযোগ্য তা না। ইশতেহারটা অনেক সময় দেওয়া হয় যে আসলে প্রত্যাশা আমাদের কি, কতটুকু আমরা চাচ্ছি, সেই হিসাবে আমরা একটা ইশতেহার দিয়েছি। এর মধ্যে আবার দেখবেন যে অনেক কিছু ইশতেহারে নাই, যেগুলো আপনি হয়তো অন্যরা দিয়েছে, আমি দেই নাই। এর কারণ হচ্ছে অনেকগুলো কাজ অলরেডি আমরা করছি, এগুলোর সাথে সম্পৃক্ত আছি। হ্যাঁ, ফলশ্রুতি যেমন আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশন, আপনার হচ্ছে পরিবহন সংকট, তারপর হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, গর্ভধারণকালীন, এগুলোর সাথে অলরেডি আমি নিজে জড়িত আছি। এগুলো আমার ইশতেহারে আসেই নাই, কারণ হচ্ছে আমি নিজে এগুলো অন প্রসেসিং। ফলশ্রুতিতে আমরা ইশতেহারটা ওইভাবে সাজিয়েছি যেখানে হচ্ছে আমরা আমাদের যতটুকু করতে পারবো তার চেয়ে বেশি হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যিনি জিতে, আসলে আমি যে জিতবা বা আরেকজন যে জিতে যাবে এটা তো শিওর না। তো প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে জেতার পরে সে যেন প্রত্যেকের ইশতেহার নিয়ে বসে, আসলে ওখান থেকে কোন কোন জায়গাগুলো আমাদের বাস্তবায়ন করা যায় সেটা করা। অনেক ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে, এটা ছাত্র সংসদ নির্বাচন, মানে এটা তো কোনো রাজনৈতিক আলাপ না। দিন শেষে একটা মহড়া হচ্ছে বটে, কিন্তু এই সম্প্রীতির জায়গাটা থাকা খুব ইম্পর্টেন্ট। আমি একটু বিনিয়ামিন মোল্লা আপনার কাছে আসতে চাই। মানে একটা বিছানা, একটা টেবিল এবং একজন শিক্ষার্থী, ভিজুয়ালসটা কীভাবে করলেন? মানে কীভাবে এটা বাস্তবতা সম্ভব একটু বলবেন, সাথে আপনি নিজে ফিল করেন কিনা, যেটা আসলে জামালউদ্দিন সাহেব বললেন সেটা আপনি ফিল করেন কিনা? ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে স্লোগান সেটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের যে ভিশন, যেটি একটু আগে আপনি বললেন যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, অন ক্যাম্পাস পার্ট টাইম জব এবং আউটসোর্সিং। এটা অসম্ভব কিছু না, এটা খুব সহজেই সম্ভব যে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা বেড একটা টেবিল। এতদিন কেন হয় নাই? এখানে সবাই আমার সাথে একমত করবেন, কেউ মনে হয় না দ্বিমত করবেন, যে এটা একটা আর্টিফিশিয়ালি এই ক্রাইসিসটাকে তৈরি করে রাখা হয়েছিল। যেন প্রথম বর্ষে যখন শিক্ষার্থীরা ভর্তি হয়, বিশেষ করে যে ভাইয়া আপু পলিটিক্স, যেটা আমরা বলতাম আগে, যে তাদের হাত ধরে যেন হলে উঠতে হয়, বা হলে একটা সিট সংকট থাকলে যে ঠিক আছে মিটিং মিছিল করতে হবে হলে থাকলে, নালে কিন্তু হলে উঠানো যাবে না। এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। কারণ এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, দেখেন আবার লক্ষ লক্ষ কোটি টাকা পাচারও হয়ে যাচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট বা দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা প্রয়োজনের ভিত্তিতে তাদের যে আবাসন, সেটার ব্যবস্থা তারা করতে পারতেছে না। এটা আপনি কীভাবে বিশ্বাস করেন? দেখেন, একটা দেশ যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, একই সময়ে কিন্তু বাংলাদেশেরও সেই সময়কার সমসাময়িক সময়ের বাংলাদেশ, তো তারা এত দূর এগিয়ে গেল, বাংলাদেশ কেন এগোতে পারছে না? আমার একদমই ফোরসাইট যেটা, বা আমার যেটা মানে রিসার্চ, আমি যেটা দেখি যে বাংলাদেশের এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখান থেকে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা জাতি গঠন, যেগুলো এই সেই দেশগুলোতে হয়েছিল, কিন্তু বাংলাদেশে হয় নাই। বাংলাদেশে কি হয়েছে? বিশ্ববিদ্যালয়গুলোতে অতি রাজনীতি হয়েছে। যখন যেই দল ক্ষমতায় ছিল, তারা শিক্ষার্থীদের, আমি প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে আমার তখনকার যে অভিজ্ঞতাটা হয়েছিল, যে সপ্তাহে 7 দিনে প্রায় 4 দিন 5 দিন, দিনে 24 ঘন্টার ভিতরে প্রায় 3, 4, 5 ঘন্টা, এর বেশিও হয়েছে, তাকে মানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিটিং মিছিল স্লোগান, তার মানে নন প্রোডাক্টিভ কাজে তাকে নিয়োজিত থাকতে হয়েছে, এবং এইটা তাকে মানসিক এবং শারীরিকভাবে তাকে ভিকটিম করেছে। মানে বুঝেন বিষয়টা? একদিক থেকে তার মূল্যবান কর্মঘণ্টাটা বিনষ্ট হচ্ছে, আরেক দিকে তার উপরে এটা একটা অত্যাচার, নির্যাতন।
তাহলে এই যে মনে করেন 8 বছর বা 6 বছর সে যে বিশ্ববিদ্যালয়ে থাকলো, তার প্রায় 2-3 বছর সময় তার এই সমস্ত কাজই শেষ। সে পড়াশোনা করবে কখন, তাকে নিজেকে সে তৈরি করবে কখন? তো সেই জায়গা থেকে সেই গবেষণার জায়গাটা থেকে বা সেই মানে সুদূর প্রসারের চিন্তার জায়গাটা থেকেই আসলে এই চিন্তাটা, যে এই ক্রাইসিসটাকে যদি আমরা সলভ করে ফেলতে পারি তাহলে অনেকাংশেই এটা আসলে মানে সলভ করতে পারলে তো দুর্দান্ত ব্যাপার হবে। কিন্তু আমি তার পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে একটু বলি, কারণ প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইটিং। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আপনার নেগোসিয়েশন করতে হবে, যুক্তি তর্ক উপস্থাপন করতে হবে। সেই প্রস্তুতির জায়গাটা আসলে কেমন? আমি পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা একটা বাজেটও হয়েছে সেজন্য। এবং আমরা যারা উপদেষ্টা রয়েছেন তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের জায়গা থেকে আমরা একটা আন্তরিক কথাও শুনেছি যে আরও যদি বাজেট লাগে সেটাও দেওয়া হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেন, আমরা যে যত ইশতেহারি দেই না কেন, আসল কথা কিন্তু ভাই বাজেট, টাকা। তো এই যে জিনিসটা সামনে এসছে, আমি যে কাজটা করতে চাই যে এই বাজেটটাকে রিভাইজ করতে চাই এবং নারী শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী নির্বিশেষে সকলের জন্য যেন এটা সুনিশ্চিত করা যায়। সেক্ষেত্রে আমরা ডাকসু, হল সংসদ সহ সবাই শিক্ষার্থীর সাথে মতামত নিয়ে কাজ করতে চাই। আরেকটা জিনিস যেটা আমি এই জায়গায় আসলে বলতে চাই সেটা হচ্ছে যে এখনও ইমিডিয়েটলি আমাদের এই সংকটটা রয়েছে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছেন অনেকে এখনও আবাসন পান নাই, নতুন করে আবার ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্স অনেকে শুরু করতে চেয়েছে। সেক্ষেত্রে দ্রুত তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা, আর যতদিন না করা যায় আবাসন বৃত্তির ব্যবস্থা করা। মনে করি যে এটা করলে শিক্ষার্থীদেরকে যে জিম্মি করে নিজেদের দলীয় কাজে ব্যবহার করা, সেটা থেকে শিক্ষার্থীরা অনেকাংশেই আসলে মুক্তি পাবেন। পাশাপাশি আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই যে আসলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসেন বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি নিজেও সেরকম একটা পরিবারের সন্তান। কারণ বাস্তবতা খুবই কঠিন যে অনেকেরই বাবা মা হয়তো মুরগি বিক্রি করে, ছাগল বিক্রি করে বা দিনে কাজ করে সন্তানদেরকে পয়সা পাঠান এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি যে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুরু হোক ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে। এটা তো অসম্ভব কিছু না। একটা শিক্ষার্থীদের জন্য আর কত টাকা লাগে তারা এই বই পুস্তক কেনা, খাবারের জন্য? টাকাটা কিন্তু খুব বেশি না, কিন্তু এই ছাত্রছাত্রীদেরকে এই অল্প টাকার জন্যই তাকে টেনশন করতে হয়, দুশ্চিন্তা করতে হয়। এবং আমাদের দেশ থেকে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা যেটা বললাম একটাকে পাচার হয়ে যায়। তো এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জাতি গঠনের জন্য যদি এখানে একটু ভর্তুকি বাড়িয়ে দেওয়া হয়, বাজেট বাড়িয়ে দেওয়া হয়, সেটা তো কোনো অংশে দেশের উন্নয়নের জন্য কম ভূমিকা রাখবে না। আর ইমিডিয়েটলি আমরা যেটা করতে চাই যে এটার জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা শিক্ষার্থীদের, যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যাদের হয় নাই তাদের জন্য অন ক্যাম্পাস পার্ট টাইম জব। এবং সেটার আমি একটা দৃষ্টান্ত দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে অনেক ক্যান্টিন রয়েছে, দোকান রয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনেক ম্যানেজমেন্ট রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে। সেই সেক্টরগুলো থেকে বাইরে থেকে নিয়োগ দেওয়া হয় লোকদেরকে, সেইটা না করে। এবং এই নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু স্বচ্ছ না, আত্মীয় স্বজন মানে নিজেদের গণ্ডির ভিতরে নিয়োগটা দেওয়া হয়। সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে যদি ছাত্রছাত্রীদেরকে পার্ট টাইম নিয়োগ দেওয়া হয় এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক অনেক ধরনের সামাজিক বা স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজ করানো যেতে পারে, যেটার একটা উৎকৃষ্ট উদাহরণ গ্রিন ফিউচার ফাউন্ডেশন। আমি সেটা শুভেচ্ছা দিই। এবং অলরেডি তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন, তাদের ইলেকট্রিক ভেহিকেল গাড়িও চলছে 5টা, এবং তারা পরিবেশ বান্ধব কাজও করছেন। সেক্ষেত্রে প্রায় 170 জন শিক্ষার্থীর পার্ট টাইম জবের ব্যবস্থা হয়েছে। তো এই ধরনের চুক্তিভিত্তিক কাজ হলে শিক্ষার্থীদের জন্য কিন্তু, এবং গবেষণামূলক কাজের ক্ষেত্র তৈরি হলে শিক্ষার্থীদের জন্য কিন্তু আরও কাজের জায়গা হবে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা। সেটা কি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন গল্প শুনতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এটা বিশাল কিছু, মানে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে ঘাস, মানে পাতা লতা, মানে এমনভাবে উপস্থাপন করা হতো যে মানে এটাও বিশাল একটা কিছু। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে একটা শিক্ষার্থী বেকার থাকতেছেন, হতাশায় আত্মহত্যা করতেছেন। তার মানে আমরা কত বড় একটা গ্যাপে আছি। আরেকদিকে বড় বড় প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে যোগ্য দক্ষ লোক পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ নাই। আমরা সেটা করতে চাই। সেটা কিভাবে করতে চাই? বিশ্বের এবং বাংলাদেশের উন্নত প্রতিষ্ঠানগুলোর সাথে পয়েন্ট বলেছেন। আমি পরবর্তীতে আমি আরেকটু বলে শেষ করব, একটু সংক্ষেপে যে হ্যাঁ সংক্ষেপে বলবো যে এই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপটা যদি হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরে তাকে আর ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে আর দুশ্চিন্তা করতে হয়। হ্যাঁ, আমি এটা অনেক শিক্ষাবিদকে বলতে শুনি যে একাডেমি এবং ইন্ডাস্ট্রিকে আপনি এক করবেন কি করে, যেখানে আপনার ওয়ার্ল্ডের
100, 200, 300 এমনকি 500 ইউনিভার্সিটির তালিকায় আপনি আপনার বিশ্ববিদ্যালয়কে খুঁজে পাচ্ছেন না, তখন কনফিডেন্সটা কোথায় থাকে ইন্ডাস্ট্রি যারা লিড করেন তাদের? যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো। আমি একটু আব্দুল কাদের আপনার কাছে আসি। মানে আপনি খুব চমৎকার একটা লাইন বলেছেন আপনাদের ইশতেহারে যে গোটা ক্যাম্পাসে আপনার স্টারলিংকের ইন্টারনেট দিয়ে দেবেন। হ্যাঁ, মানে বাস্তবতা কি বলে, কিভাবে সেটা সম্ভব এটা তো একটু জানবো। পাশাপাশি ওয়ান কার্ড সলিউশনের মতো একটা কার্ড সিস্টেম আপনারা করতে যাচ্ছেন, যে কার্ড দিয়ে আমি বিভিন্ন সেবা পাবো। একটু ধারণা দেবেন কিভাবে সেই সেবাটা পাবো এবং সম্ভবটাই বা কিভাবে আসলে? ধন্যবাদ। আমার যারা সহযোগী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত কথা হচ্ছে, আমি আপনার প্রশ্ন উত্তর দিবই, তার আগে একটু বলি। আজকে হচ্ছে যখন যুবনাজ পড়তে যায় তখন আমার একটা অনুভূতি কাজ করে যে অবশেষে মনে হয় আমাদের স্বপ্নটা সত্য হতে যাচ্ছে। যে এতদিনের লড়াই সংগ্রাম আমাদের, সে 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে শিক্ষার্থীদের অধিকার বিষয়টা কীভাবে নিশ্চিত করা যায়, সমুন্নত রাখা যায়, সেটার জন্য কত লড়াই সংগ্রাম, কত হামলা মামলা, নিপীড়ন নির্যাতন সব কিছু উতরিয়ে এখন এসে মনে হচ্ছে যে স্বপ্নটা অবশ্যই সত্যি হয়ে যাচ্ছে। এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তো এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি সব কিছু অনুকূলেই আছে। যেটা কথা আপনি যেটা প্রশ্ন করলেন, প্রথম কথা হচ্ছে ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটা সমুন্নত করা। শিক্ষার্থীদের যে দাবি দেওয়ার জায়গাটা সেটা হচ্ছে শিক্ষকদের পড়াশোনা তুলে ধরবে। সেই জায়গা থেকে আমরা আমাদের ইশতেহারের মধ্যে স্টার্লিংয়ের কথা বলেছি, আমরা ওয়ান কার্ড ওয়াল সার্ভিসের কথা বলেছি। আমরা ওয়ান কার্ড ওয়াল সার্ভিস বলতে সেই কার্ডের কথা বলেছি। দেখেন, আমাদের একটা হচ্ছে ক্যাম্পাসে আসার মানে পরপর যে কার্ডটা দেওয়ার কথা সেটা আপনার হচ্ছে 1 বছর, 3 বছর, ক্ষেত্রে 4 বছর পরে দেয়, বা অনার্স শেষ 2 দিন আগেও দেয়। আমরা সেই কার্ডটার কথা বলেছি, যে কার্ডের মধ্যে দিয়ে আপনি চাইলে ওই দিনে যেদিন ভর্তি হবে ওই দিন দিতে পারেন, অথবা ভর্তি ক্লাসরুমে এক সপ্তাহ আগে দিতে পারেন। সেই কার্ডের মধ্যে দিয়ে একসাথে আপনি যে লাইব্রেরি কার্ড হিসেবে ইউজ করতে পারেন, একসাথে হচ্ছে আপনি হল কার্ড হিসেবে ইউজ করতে পারেন, একসাথে আপনি ক্যান্টিন কার্ড হিসেবে ইউজ করতে পারেন, একসাথে আপনি বাস কার্ড হিসেবে ইউজ করতে পারেন। মানে একটা কার্ডের মধ্যে সকল সুবিধা আপনি এনশিওর করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের আমি পাস করে বের হয়ে যাওয়ার পর এই কার্ডটা কি আমার মানে পূর্বের রেকর্ড হিসেবে থাকবে? যদি পরবর্তীতে চাই আমার কোনো একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা কোনো কিছু বের করার জন্য আমি সেই কার্ডটা ব্যবহার করতে পারবো, নাকি জমা দিয়ে যেতে হবে? সেটা চাইলে আপনি জমা যেতে পারেন। আপনি যদি কোনো প্রিন্ট কোড থাকে পরবর্তী যদি আপনার কোনো এটা কিন্তু আমরা আরেকটা কথা বলছিলাম যে ওয়ান স্টেপ সলিউশনের কথা বলছিলাম, ওই অ্যাপসের মধ্যে থেকে কিন্তু আপনি হচ্ছে কি পরবর্তী যে ট্রান্সক্রিপশন কিংবা যে কোনো কিছু সেটা আপনি ওই অ্যাপসের মধ্যে থেকে বের করতে পারেন। আমার মনে হয় কার্ডের দরকার হবে। তবে বিশ্ববিদ্যালয় জীবনে আপনার পার করতে হলে এই কার্ডটা আপনার অবশ্যম্ভাবী। একটা মাত্র কার্ডের মধ্যে দিয়ে আপনি সকল কাজ, যেটা বইটার মধ্যে আছে, সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু চাইলে একটা কার্ডের মধ্যে সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে আমাদের পড়াশোনার সদিচ্ছার যে বিষয়টা, আমাদের 19 সালে ডাকসু আমাদের ইমাফু কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের মেয়েদের হলের মধ্যে অনেকগুলো অদ্ভুত নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে 19 ডাকসুর মধ্যে দিয়ে একদম খতম হয়ে গেছে, কিন্তু ডাকসু শেষ, তারপর আবার নিয়মগুলো আবার চালু হয়েছে। আবারও এখন এই জায়গাটা এনশিওর করতে হবে শিক্ষার্থীদের যদি যে নির্বাচনটা বারবার নির্বাচিত হলে তাহলে এই সুবিধাগুলো বারবার করে চালু থাকবে। পড়াশোনার স্বচ্ছতা, জবাবদিহির জায়গাটা যদি এনশিওর করতে পারে, আমরা যারা সকল ইচ্ছা দিয়েছি ইচ্ছাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। চমৎকার চমৎকার। আমি একটু আপনার কাছে আসি, ইয়াসিন আরাফাত। আপনি শুনলেন মানে এখানে যতগুলো ইশতেহার যারা যারা দিয়েছেন, 10 হোক, 27 হোক, 36 হোক, কমন কিছু ফ্যাক্টর আছে। সবাই সাইবার বুলিং থামাতে চায়, সবাই একটা ডিজিটাল ক্যাম্পাস চায়, সবাই একটা সবুজ ক্যাম্পাস চায়, এবং গবেষণায় খুব ভালো একটা অবস্থান চায়, আবাসন খাতের একটা সুরক্ষা বলয় চায়। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো করার জন্য তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রক্রিয়া তো থাকে। আপনি যদি নির্বাচিত হন, দায়িত্ব পান, আপনার মেয়াদ ম্যাক্সিমাম 1 বছর। এরপর আপনার লিগাসি সেটা টেনে নেবে কি নেবে না সেটাও তো একটা প্ল্যানিংয়ের ব্যাপার। প্রথমত আপনারা ইন্ডাস্ট্রিয়াল 4 রেভলিউশনের কনসেপ্টটা ব্যবহার করছেন আপনাদের এতে। পাশাপাশি আমি এটা জানতে চাই যে এই ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জটা কি, কোথায় গিয়ে আপনার মনে হচ্ছে এটা একটা শঙ্কায় পড়তে পারে বাস্তবতা নিরীক্ষায়? আচ্ছা, আমি বাস্তবতার আলোকেই বলি। সেটা হচ্ছে আমরা আজকে এখানে যেভাবে সবাই বসে আছি, জি, সহাবস্থানের সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ, এই পরিবেশ থাকার কারণে আমরা হাসিনার পতন ঘটাইতে পারিছি। একদম। সুতরাং আমার মনে হয় না আমার ক্যাম্পাস বিনির্মাণের ইচ্ছে বড় কোনো চ্যালেঞ্জিং। আমরা যদি সবাই আজকে যেরকম ঐক্যবদ্ধ আছি, আমি জয়ী হই অথবা জয়ী না হই, এখানে যারা আছেন অবশ্যই 1-2 জন এখান থেকে বেরিয়ে আসবেন। যদি আমরা সবাই মিলে সবার প্রতি এরকম একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখি, সবাইকে মিলে কাজ করি, আমি আশা করি এই চ্যালেঞ্জিং আমাদের জন্য কোনো কিছুই না। আমরা ইচ্ছা আরও বড় কিছু আমরা অর্জন করতে পারবো আমাদের ক্যাম্পাস নিয়ে। তো আমার প্রথম চ্যালেঞ্জিং হচ্ছে যে ঐক্যবদ্ধতা বজায় রাখা। আজকের যে পরিবেশ, আমরা যদি সেটা রক্ষা করতে পারি, আমরা যে কোনো চ্যালেঞ্জিং আমরা গ্রহণ করতে পারবো। এটা হলো আমার প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আমরা যে 4র্থ শিল্প বিপ্লবের কথা বলেছি, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর হয়ে গেছে, র্যাঙ্কিংয়ে 500-এর ভিতরে নেই। তারপর
আমাদের গবেষণার মান, যে আমাদের ল্যাবগুলোর মধ্যে গেলে দেখবেন হয়তো 30 বছর আগেরও এখনও মেশিন পড়ে আছে, মানে দেখা যাচ্ছে অব্যবহৃত, কোনো ব্যবহারে এটা কাজে আসতেছে না। আমার ডিপার্টমেন্টের যে কম্পিউটার ল্যাব, এটা অনলি যেদিন পরীক্ষা হয় ওই দিন একটা পরীক্ষার জন্য ইউজ করা হয়। দেখা হয়েছে আমাদের এখানে। তো ঠিক এই অবস্থা। তো সুতরাং আমরা চাইবো যে লিডারশিপ, যেটা আমাদের ডাকসু যেহেতু একটা লিডারশিপ তৈরি করার এক ধরনের কারখানা বলা যায়, কিন্তু আমাদের যে গবেষণার খাত বা একাডেমিশিয়ান যে প্লটটা আমাদের আছে, ডাকসুর মধ্যে কিন্তু দুইটা জিনিসই দরকার। অনেকে এটাকে খুব পলিটিক্যাল করে ফেলতে চায়, অনেক একাডেমিশিয়ান বাইরে গিয়ে পার্টি অফিসের মতো করে ফেলতে চায়, একজন আছে এটাকে শুধু ফুল একাডেমিশিয়ানের ভিতরে রাখতে চায় এবং কি বিরাজনীতিকরণ করতে চায়। আমরা দুইটারই বিরোধিতা করছি। আমরা চাই দুইটা একটা সমন্বয় এখানে হবে, কারণ ইউনিভার্সিটি এটা ইউনিভার্সাল থেকে আসা। আপনি জানেন সাম্প্রতিক কিছুদিন আগে যে হার্ভার্ড, ইয়েলে ইউনিভার্সিটি এরা ফিলিস্তিন নিয়ে আন্দোলন করার কারণে তাদের ছাত্রত্ব বাতিল করে দিতে চেয়েছিল। মূলত ভার্সিটিগুলো এরকমই হওয়া দরকার, বিশ্বের দেশের সকল বিষয় নিয়ে তাদের কনসার্ট থাকা দরকার। আচ্ছা, এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা যেটা বললেন যে অমুক ডিজিটাল সেবাগুলো আপনি নিশ্চিত করতে চান, আপনার কি মনে হয় না এটার জন্য একটা পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণের প্রয়োজন যারা কাজটা করবেন? কারণ আমরা তো বাংলাদেশে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের কারণে আপনাদের ইশতেহারের আইডিয়াগুলো পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সাদেক কায়েম তাদের ইশতেহারের মধ্যে স্টার্ট আপের কথা বলেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এরকম আপনাদেরও বিভিন্ন রকমের স্কলারশিপ, গবেষণা, রিসার্চ, স্টার্ট আপ অনেক কিছু আসছে, কিন্তু এগুলো ডেভেলপমেন্টের জন্য তো কিছু টেকনোলজিক্যাল নলেজ এখানে যেমন হিউম্যান রিসোর্স দরকার, এখানে বাজেট দরকার। বাজেটের বিষয়ে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সব কাজ কিন্তু বাজেটের দিকে তাকাই থাকলে হবে না। একদম। এখানে আমাদের বড় বড় অ্যালামনাই আছেন, আমাদের এখানে সিনিয়র বড় ভাইরা আছেন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের প্রতিভা স্বাক্ষর রাখছেন। তো ওই সমস্ত লোকগুলা যদি আমাদের এখানে তাদের মেধা বিনিয়োগ করেন এবং আমাদের এখানে বাজেটের তারা এখানে অনুদান দিতে চান, আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে আগাই, আমরা চাইলে আমাদের সদিচ্ছা থাকলে ইনশাল্লাহ এই বাজেট, হিউম্যান রিসোর্স এটা আমাদের জন্য কোনো বাধা হবে না। দর্শক, আপনারা আছেন ৭১-এর বিশেষ আয়োজনে ডাকসু নির্বাচন সামনে, এবং সেই নির্বাচনে যারা আসলে প্রার্থী তারা তাদের চমৎকার এবং আকর্ষণীয় কিছু ইশতেহার তুলে ধরেছেন, সেগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। আছেন ৭১-এর বিশেষ আয়োজনে এবং আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যে মাঠে আছেন তাদের আকর্ষণীয় ইশতেহার নিয়ে, সেগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে, এবং সেটা নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখতে পেলাম যে গবেষণা খাতে বরাদ্দটা নিয়ে সবচাইতে বেশি কথা হচ্ছে। আবাসন খাতের পরে যদি আমরা হিসেব করি তাহলে সেটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। উমামা ফাতেমা, একটু বলবেন, আপনারা আপনাদের ইশতেহারে খুব চমৎকার করে শতাংশ উল্লেখ করে দিয়েছেন যে কত শতাংশ পর্যন্ত গবেষণা খাতে দেখতে চান। আপনার কাছে কি মনে হয়, মানে একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ থাকার কারণটা কি? আমরা কি বুঝতে পারছি না, নাকি বুঝতে পারছি কিন্তু সদিচ্ছার অভাব, বা কোথায় আমলাতান্ত্রিক জটিলতা, বা কি? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, সারা বাংলাদেশেই কিন্তু দেখা যায় যে আমাদের R&D একটা বাজেট থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট, সেটা প্রতি বছরই দেখা যায় আমাদের বাংলাদেশে এই R&D বাজেটটা খুবই কম থাকে। 2021 সালে আমার যতটুকু মনে আছে 2021 সালে মাত্র 50 কোটি টাকা এটার বাজেট ছিল। তো 50 কোটি টাকা ঢাকা, যখন ন্যাশনাল বাজেট হয় রিসার্চ R&Dর 50 কোটি টাকা, সেখানে তো ঢাকা ইউনিভার্সিটির কথা আমি দূর কি বাদ। তবে এখানে যে কথাটি বলতে হবে, আমাদের যদি ঢাকা ইউনিভার্সিটিকে একটা উন্নত, মানে একটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হয়, তাহলে একটা প্রপার প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আগাতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে 1000 কোটি টাকার বাজেটের কথা বলা হয়, তার একটা বড় একটা অংশ, বলা যায় 80 থেকে 85%ই কি দেখা যায় যে আমাদের শিক্ষকদের বেতন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের কর্মচারীদের ফ্যাসিলিটিস, এগুলোর পিছনে চলে যাচ্ছে। আর বাকি যে খুবই ছোট একটা পোর্শন, সেটা দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টদের পিছনে তারা খরচ করছে। এখন সেই জায়গায় যদি আমাদের একটা গবেষণা বাজেটটা হচ্ছে এখানে বরাদ্দ দিতে হয়, বা গবেষণা বাজেটটা এখানে বাড়াতে হয়, এবং এটার গবেষণাটা আবার খুবই ইন্টারেস্টিং যে এখানে শিক্ষকদের গবেষণা এবং ছাত্রদের গবেষণা দুই জায়গাতে কিন্তু আমাদের বাজেটটা বাড়াতে হবে। এখন সেই জায়গায় আমি মনে করি যে দুইটা জায়গায় এখানে কাজ করার আছে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ, অর্থাৎ বাংলাদেশে যে বর্তমানে ধরেন BSRM, KSRM, ওরা বিভিন্ন স্টিল মিলগুলো থাকে, তারা দেখা যায় অনেক সময় বুয়েটে বা কুয়েটে তাদের কিন্তু এক ধরনের একটা ইনভেস্টমেন্ট থাকে, যেহেতু তাদের কোয়ালিটি টেস্ট করতে হচ্ছে। তো বিদেশে পাঠানোর থেকে দেখা যায় বুয়েটে তারা একটা আলাদা ল্যাব তৈরি করে সেটার মধ্যে দিয়ে তারা টেস্টিংটা করে। তো এটার মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের একটা গবেষণা খাতে এক ধরনের একটা ইনভেস্টমেন্ট আসে। সেটা কিন্তু যেমন বাংলাদেশে আমাদের যেমন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, এখান থেকে স্টুডেন্টরা বের হয়ে কিন্তু স্কোয়ার বলি বা মানে বিভিন্ন ফার্মাসিউটিক্যালগুলোতে যাচ্ছে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনগুলোতে কাজ করতে যাচ্ছে। তো তাদের যদি একটা প্রপার ইনভেস্টমেন্ট দেখা যায়, ইউনিভার্সিটিগুলোর সাথে একটা কোলাবোরেশন তৈরি হয়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিসার্চ ফিল্ডে নিজে ইনভেস্ট
ইনভেস্টমেন্ট না করে অন্যকে দিয়ে ইনভেস্টমেন্ট করিয়ে কিন্তু তার রিসার্চ ফিল্ডটাতে কোলাবোরেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব, যেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একসময় ছিল, মানে বেশ ভালোই ছিল। কিন্তু ইদানিং যেহেতু প্রচুর পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তো এই স্পেসগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বেশি তৈরি করে নিচ্ছে। সো এটা হচ্ছে একটা দিক যে ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশনশিপটা একটা মাধ্যম হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, এখন ঢাকা ইউনিভার্সিটির যে বর্তমান অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তারাও কিন্তু নানানভাবে আসলে দলীয়কৃত হয়ে পড়েছে, এবং অ্যালুমনাইদের ইনভেস্টমেন্টের কথা যদি আপনি চিন্তা করেন কিছু বৃত্তি থাকে, এর বাইরে হচ্ছে খুব বেশি আমি জানি না ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালুমনাইরা আসলে কতটুকু হচ্ছে শিক্ষক সমিতি নির্বাচন বা ছাত্র এই ধরনের নির্বাচন ছাড়া কোথায় আসলে ইনভেস্টমেন্টটা করে। তাহলে এখানে যেটা করা যায়, অ্যালুমনাইদের সাথে যে নেটওয়ার্কটা ওইটা আরও স্ট্রঙ্গার করে বিভিন্ন ইউএসএতে বলি বা ইউরোপে বলি, আমাদের অনেক বেটার অ্যালুমনাই নেটওয়ার্ক আছে, যারা চাইলে কিন্তু বাংলাদেশে এক ধরনের একটা ইনভেস্টমেন্ট বা বার্ষিক একটা রিসার্চ ইনভেস্টমেন্ট করতে পারে। তো সেই সেভাবে প্ল্যানিং করে যদি হচ্ছে আমরা অ্যালুমনাইদের মাধ্যমে একটা বড় এন্ডোর্সমেন্ট এখানে পেতে পারি, প্ল্যানিং অনুসারে একাডেমি এবং ইউনিভার্সিটিটাকে ইন্ডাস্ট্রিটাকে কোলাবোরেট করা এবং পরবর্তীতে আপনি বললেন যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাথে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানে রিসার্চের জন্য একটা আলাদা বাজেট, এখানে মানে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এখানে কিন্তু রিসার্চের জন্য একটা আলাদা ফান্ড চাইলে প্রোভাইড করতে পারে অনবোর্ড করে ফেলা, এবং সেটা কিন্তু আমাদের বাজেটের বাইরেই সম্ভব। তো আমরা যেটা বারবার চিন্তা করছি যে বাজেটের ভিতর থেকে রিসার্চের ফান্ডটা বের করতে হবে, এখন এটা করলে কিন্তু আমরা করতে পারি, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই দিকে যেমন আমাদের এফোর্টটা দিয়ে যেতে হবে। এর পাশাপাশি আমরা অন্যান্য কোন কোন সোর্স থেকে আসলে রিসার্চ ফিল্ডে ঢাকা ইউনিভার্সিটি কোলাবোরেশনটা এবং কানেকশনটা ডেভেলপ করতে পারি, সেই বিষয়ে আমার মনে হয় যে এখানে ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশনশিপ এবং একই সাথে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এই দুইটার নেটওয়ার্ক কিন্তু খুব ভালো কাজ করতে পারে, এবং সেটা যত বেশি আমরা এই নেটওয়ার্কগুলো তৈরি করব, দিন শেষে নেটওয়ার্কিংই হচ্ছে সব কিছুর মূল। যত বেশি আমরা আসলে নেটওয়ার্কিংগুলোকে স্মুদার করতে পারবো আর যত বেশি রেজিলিয়েন্ট করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের রিসার্চ ফিল্ডে আমরা এই বাজেটের বাইরে গিয়ে ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবো। এটাই হচ্ছে মানে আপনাদের যে আইডিয়াগুলো, মানে আপনি যদি নাও জিততে পারেন তাও এই আইডিয়াগুলো পরবর্তী যারা আছেন তাদের জন্য খুব ভালো একটা কাজ হবে আর কি ক্যাম্পাসের পরিবর্তনের জন্য। আমি আপনার কাছে একটু আসি। প্রথমত আপনি ইশতেহার নিয়ে বলছিলেন এবং সেই ইশতেহার নিয়ে বেশ কিছু আইডিয়া আপনারা তুলে ধরলেন, তার ভিতরে একটা ছিল পাহাড় সমতলের কথা, বাকিগুলো সবাই কভার করেছে। যেটা জানতে চাই, যেটা আসলে জামালউদ্দিন কিছুটা বলেছে যে আমরা একটা রাজনীতি, একটা কালচার দেখে এসেছি, ওই কালচার থেকে বের হওয়ার জন্য একটা মাইল ফলক ছিল 5 আগস্ট, তারপর একটা নতুন প্রেক্ষাপট। আপনার মনে হয় কিনা আমরা সেই পুরাতন কালচারে ফিরে যেতে পারি, সেরকম শঙ্কা বাস্তবতা আপনি ফিল করেন কিনা, এবং না যাওয়ার জন্য কি করণীয়, কোনো সাজেশন আপনার প্রার্থী হিসেবে থাকবে কিনা? বর্তমানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো দেশের যেই মানে সমস্যাটা সেটা হচ্ছে সমন্বয়হীনতা। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং আমরা মানে একসাথে এত বড় একটা স্বৈরাচারকে আমরা তাড়াতে পেরেছি একসাথে। তখন আমি দেখিনি আমার পাশে কে আছে, তখন আমার পাশের যে ভাইটা ছিল সে কখনো আমাকে বুলি করে নাই, বরং তার অবস্থানের কারণে আমি সেফ ফিল করেছি যে আমার ভাই আছে, আমি রাস্তায় নিরাপদ। এখন আমি আমার পরিচিত মানুষের দ্বারা হ্যারাসড হচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন কথা হচ্ছে আমাদের আসলে কি বলবো যে বৃহৎ স্বার্থে এক হওয়া, এটা বাংলাদেশের আমি দেখেছি ঐতিহাসিকভাবে এটাই। কিন্তু আমরা যখন ক্ষুদ্র স্বার্থের কথা আসে, আমাদের বিভক্তি এত জঘন্যভাবে তৈরি হয়, এটা আমাদের মানে কি বলবো উত্তরাধিকার সূত্রে পাওয়া, যে তখন আসলে মানে দেখা যায় আমরা আসলে কি বলবো যে আমাদের সবারই মানে নিজেদের স্বার্থ উদ্ধার করতে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হই। এটা আসলে এজন্য সমন্বয় দরকার। একেবারে বিরাজনীতিকরণ ইটসেলফ একটা রাজনীতি, যেটা আসলে আমি বলবো যে এটা কোনো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা আমি সাপোর্ট করি না। এবং একই সাথে হচ্ছে ধরেন যে অতি রাজনীতিকরণেরও কিছু সমস্যা আছে। আমরা আধিপত্যের রাজনীতির যা যা সাইড ইফেক্ট, যা যা ক্ষতি, সেটা তো আসলে গত 17 বছরে দেখেছি। তো আসলে এখানে সমন্বয় দরকার এটা। আর আমাদের হচ্ছে একটু রিসার্চ নিয়েও বলি, আমরা আসলে ফোকাস করেছি আমাদের আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে। আমরা সবসময় মানে এটা যে পাহাড় সমতল কিন্তু এই কারণেই আমাদের আনা। এবং যারা ধরেন যে একজন শহুরে যে পড়াশোনা করেছে, যে শহরে থাকে, যে স্কুল কলেজ থেকে বিতর্ক করে, তার বাস্তবতা আর একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা স্টুডেন্টের বাস্তবতা আপনি মিলাতে পারবেন না। ও হচ্ছে ধরেন যে ওর জড়তা কাটতে কাটতে ওর ফাইনাল ইয়ার শেষ হয়ে যায়, তো ওকে ফার্স্ট ইয়ার থেকে যে গ্রুম করার যে ব্যাপারটা, সেটা আমাদের ইশতেহারের মধ্যেও আমরা রেখেছি। এবং আমার মনে হয় যে এই যে মানে ধরেন যে টিচারদের মধ্যে একটা ব্যাপার আছে, ধরেন স্মার্টলি কথা বলতে পারে, বা একটু ধরেন যে থাকে না যে ফেভারিটিজমের একটা ব্যাপার, যে চোখে লাগে ওকে একটু স্নেহ করা,
কিন্তু আমার মনে হয় যে আন্ডার প্রিভিলেজ এই দরকারটা মানে গ্রুমিংটা সে ডিজার্ভ করে, বিশ্ববিদ্যালয়টা আসলে তার বিকাশ হওয়ার জায়গাটা বেশি। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা একটা নির্বাচন সামনে, ডাকসু নির্বাচন সামনে, এবং 8টা প্যানেলের প্রতিনিধি এখানে, কিন্তু কেউ কারোর প্রতি আক্রমণ করছেন না, অভিযোগ করছেন না, সবাই সবার কথা শুনছেন। এটা আসলে সত্যিকার অর্থে খুব আশাবাদ তৈরি করে। আমি একটা বিষয় আমি বলবো কি না মানে একটু চিন্তা করছি, কারণ অনেকে এটা বলেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেটা একেবারে নতুন হয়েছে, ওই ডিপার্টমেন্টে যে বিষয়গুলো পড়ানো হয় সেইটা হয়তো আনুষঙ্গিক অন্য ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে যেতে পারতো, আলাদা করে খোলা হয়েছে। এটার কারণেও কি আমাদের কোনো রকমের আর্থিক সংকট হচ্ছে, নাকি এটাকে আপনি খুব পজিটিভলি দেখেন? কোনো সাজেশন? দেখেন, বিগত সময়ে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, মানে ফ্যাসিস্ট হাসিনার পতন পর্যন্ত প্রায় বর্তমানে যে শিক্ষক যে মানে গড় হিসেবে যে 100% আছে তার 64% নিয়োগ হয়েছে এই সময়টাতে। আর সেই সময়টাতে যে শিক্ষক নিয়োগ হয়েছে ম্যাক্সিমাম প্রাধান্য দেওয়া হয়েছে সে আওয়ামী আইডিওলজিকে ধারণ করে কিনা। এমনও আছে ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ডকে বাদ দিয়ে একদম শেষের সারির যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল তাদেরকে টিচার বানানো হয়েছে। এবং এভাবে তাদেরকে টিচার বানাতে গিয়ে কিংবা হচ্ছে যে আওয়ামী মানে হচ্ছে যে লোকবলগুলো বিশ্ববিদ্যালয়কে তার প্রতিস্থাপন করবার জন্য, মানে তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য নতুন নতুন অনেক ডিপার্টমেন্ট খোলা হয়েছে। তো সুতরাং এগুলো হচ্ছে যে পরিকল্পনা ছাড়া খোলা হয়েছে। একটা জিনিস বৃদ্ধি হলে সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনকে সংকুচিত করে না, ইনস্টিটিউশনকে প্রসারিত করে। কিন্তু যে কাজগুলো বিগত সময়ে করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ হচ্ছে যে পরিকল্পনা ছাড়া করা হয়েছে, শুধুমাত্র একটা আওয়ামী এজেন্ডা এবং নিজেদের স্বার্থে করা হয়েছে। সুতরাং এটা একটা মানে একটা সময়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা হচ্ছে যে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও এখানে মোটামুটি সব ভিপি প্রার্থীরা এখানে আছেন, এখান থেকে হয়তো বা কেউ না কেউ হয়তো বা বিশ্ববিদ্যালয়কে লিড করবেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠে তার কণ্ঠ মেলাবেন। তো আসলে ডাকসু নির্বাচন নিয়ে অনেক আশা, এটা তো টাইমলিও হয়নি একটা দীর্ঘ সময় ধরে। এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তো কারচুপির নির্বাচন ছিল, সেখানে আমি প্রার্থী হিসেবে আমিও তো নিজেকে ভোট দিতে পারিনি গত 2019 সালে ডাকসু নির্বাচনে। তো সুতরাং এই যারাই ডাকসুতে নির্বাচনে জয়ী হয়ে আসছে বিগত সময়টা যদি মানে চিন্তা করতে যাই তাহলে আমরা দেখেছি সবাই আসলে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থটাকে সত্যিকার অর্থেই প্রাধান্য দেয় নাই। ওই জায়গাটা থেকে আমি নিজেকে, বাদবাকি তাদের কথাও তারা বলবে, আমি নিজেকে তাদের থেকে একটু ডিফারেন্ট মনে করতে চাই। আমাদের কণ্ঠটা হবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য কণ্ঠস্বর। এবং অনেকে বলে যে রাজনীতি বিরাজনীতিকরণ, এই দুটার ভিতরে পার্থক্য নিয়ে আসে, যে আমি অরাজনৈতিক ব্যক্তি, আমি এইটা করব ওইটা করবো, সে রাজনৈতিক ব্যক্তি সে এটা করবে না, এই ধরনের ফ্রেমিং করা হয়। আসলে এটা উচিত না, এটা নির্ভর করে মানসিকতার উপরে। লাস্ট বিপি নুরুল হক নূর যে ছিলেন উনিও কিন্তু ওই সময়টাতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের ছিলেন না, তারপরেও কিন্তু ওনারা যারা ভিপি হয়েছেন, ভিপি হওয়ার পরে তাদের নিজস্ব চিন্তা ভাবনার দিকে তারা মনোযোগী হয়েছেন, নিজেরা দল খুলেছেন। যারা বিগত সময়ে যারা ভিপি ছিল প্রত্যেকের একটা করে ছোট ছোট দল আছে। নুরুল হক তো 2019-20 তার আগে যারা ছিলেন, অর্থাৎ 90-91 সবশেষ যেটা নির্বাচন হলো আপনাদের আমানুল্লাহ আমান বিএনপির, এবং পরবর্তীতে শহীদুদ্দিন অ্যানি তিনি ছিলেন, এবং তারা ছিল সব 90। এবং আমরা দেখলাম ছাত্র ইউনিয়ন, ছাত্রদল এক ধরনের ডাকসুর যে ব্যাপারটা, ডাকসুটা আসলে কোনো সাংগঠনিক পদ নয়, ডাকসুটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভোটে আপনি সেখানে নির্বাচিত হচ্ছেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি আপনি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হিসেবে তাদের কণ্ঠস্বরটা যদি আপনার কণ্ঠে না বাজে তাহলে তো আপনি তাদেরকে ধারণ করতে পারলেন না। তো সাধারণ শিক্ষার্থীদের প্রতি এটুকু আস্থা আমি আমার জায়গা থেকে দিতে চাই। আমরা এখানে যারা আছি তারা কেউই ইতোমধ্যেই অনেকেই তাদের ইশতেহার পাঠ করেছে, সেই ইশতেহারগুলো অনেকাংশে আমরা একজন আরেকজনের ইশতেহার এখানে মিলে যাচ্ছে। যেমন এখানে একাডেমিক যে ঝামেলাগুলো আছে এগুলো নিয়ে কথা হয়েছে, সেই একাডেমিক ঝামেলাগুলো যদি মিটাতে হয়, স্টুডেন্টের যেমন ফ্যাসিলিটিস দরকার তেমনইভাবে টিচার নিয়োগের ক্ষেত্রটা যেমন স্বচ্ছ হয় এবং টিচার মূল্যায়ন প্রক্রিয়া থাকে, এগুলো নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছে। তারপর হচ্ছে যে আবাসন সংকটটা নিয়ে আমরা সবাই সরব ভূমিকা পালন করছি। যেমন ছেলেদের যতগুলো হল আছে, আমাদের মেয়ের সংখ্যা তো আমাদের প্রায় সমান, ছেলেদের মানে হচ্ছে যে স্টুডেন্টদের অর্ধেকই হচ্ছে মেয়ে, মাত্র 5টা হল। এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ আছে এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার কথা বলছি এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা বলছি। যেমন আমি আমার জায়গা থেকে আমাদের ইশতেহারে আমরা বলেছি যে হচ্ছে হঠাৎ করে তো আপনি ক্যাম্পাসে সবার অ্যাক্সেস আপনি বন্ধ করে দিতে পারবেন না, কিন্তু নিরাপদ ক্যাম্পাস যদি আপনাকে গড়তে হয় তাহলে ক্যাম্পাসকে আপনি ভবঘুরে এবং ক্যাম্পাসের যে হচ্ছে যে বহিরাগত আছে যদি আপনি সেটা নিয়ন্ত্রণ করতে চান তাহলে ক্যাম্পাসকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে। যদি তারা ভাগ নাও দিয়ে থাকে, তারা সকলেই আমরা একমত যে ক্যাম্পাসকেও আমরা আমাদের নিরাপদ করতে হবে। তারপর হচ্ছে যে অন ক্যাম্পাস
জবের আইডিয়াটাকে সবাই ধারণ করছে। তো আমাদের দিক থেকেও যে ধারণাটা আছে যে বিভিন্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিয়ে আসা হোক এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে যে একটা তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মেটানোর জন্য এখানে যেন তাদেরকে উদ্যোক্তা বানানোর সুযোগটা যেন করে দেওয়া হয়। তারপর হচ্ছে যে আমরা যে রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে দাপ্তরিক কাজগুলো আছে সেখানে ইতোমধ্যে অনেকে বলেছেন সেখানেও যেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তারপর হচ্ছে যে জব ফেয়ারের আয়োজনটা যেন বাৎসরিক 2 থেকে 3 বার করা হয়, জায়গা পাওয়া যাবে, যাওয়া যাবে। সুতরাং আমাদের সকলের ইশতেহারগুলো কিন্তু একটা জায়গায় মিলে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। কিন্তু কথা হচ্ছে বিগত সময়টাতে ডাকসুর ইতিহাসটা কিন্তু তেমন হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের কোনো পজিটিভ তেমন কিছু বয়ে আনেনি। প্রত্যেকে ডাকসুতে নির্বাচিত হয়ে 1 বছরে নিজের ভবিষ্যৎটা গোছানোর চেষ্টা করছে। কিন্তু আমি আমার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিশ্চয়তা দিতে চাই, ডাকসুর 1 বছরে কোনো সাংগঠনিক কিংবা হচ্ছে অন্য কোনো কাজে নয়, পুরো কাজটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ আবিদ। আমি আসলে আয়োজন একেবারে শেষ পর্যায়ে সবার কথাই ছোট ছোট করে শুনতে চাই। সাদিক, আমি একটা কথা প্রায় শুনি, হ্যাঁ, আমাদের সময় আমরা এটা শুনেছি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা নিশ্চিত করতে পারি যে বহিরাগতরা আসবে না, আসলেও সেটা আমার আত্মীয় স্বজন হতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু রাতে থাকবে না, তাহলে আমাদের আবাসন সংকট অনেকটা মিটে যায়। আপনি সেটা মনে করেন কিনা? যদি সেটা করতে হয় কি করণীয়, একটা আইডিয়া দেবেন আসলে সলিউশন। আচ্ছা দেখেন, এখানে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গায় কোনো এক্সিকিউটিভ প্ল্যান নাই। সে এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে আমাদের এই সব সংকটগুলো দিনের পর দিনে এটা আরও তীব্রতর হচ্ছে। সেটা বলেন আবাসন সংকটের জায়গায়, সেটা বিশ্ববিদ্যালয় একাডেমিক এনভায়রনমেন্টের জায়গায়, সেটা আমাদের হেলথের জায়গায়, সেটা আমাদের খাদ্যের নিরাপত্তার জায়গায়, একই সাথে যেটা বলছেন হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার জায়গায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে একটা কার্যকরী প্ল্যান নেওয়া দরকার, এক্সিকিউটিভ প্ল্যান দরকার। কোন কাজটা কীভাবে বাস্তবায়ন হবে, কারা বাস্তবায়ন করবে, এবং সে কাজের আবার তদারকি করা, এটা ফলো আপ করা। তো সে জায়গা থেকে আমরা যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব পেয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা এই এক্সিকিউটিভ প্ল্যানটা করব। এবং আমরা আমাদের যে ইশতেহার করেছি, আমরা এখানে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, এবং সেখানে কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা সেটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এবং সেই এজেন্ডাটা আমরা কীভাবে বাস্তবায়ন করব, কোন মাসে করব, সেটাও আমরা আমাদের ইশতেহারে QR কোডে ওয়েবসাইটে বিস্তারিতভাবে দিয়েছি। তো এখানে নিরাপত্তা যদি ইনশিওর করতে হয়, আমাদের যারা স্টাফ আছে, প্রক্টোরিয়াল টিমের যারা সদস্য আছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে 2000 স্টাফ আছে, তাদের কাজ কি? ওরা শুধু ওই যে রেজিস্ট্রি বিল্ডিংয়ে বসে রাজনীতি করে, এবং স্টাফ কোয়ার্টার আছে ওখানে বসে বসে তারা এটা ভাড়া দেয়। এর বাইরে তালিকা আছে, আপনি চাইলে কি তার নাম্বার বলতে পারবেন যে আমার আইডি নাম্বার এরকম কিছু? না, এটা তো মানে হচ্ছে ওনারা তো একজন লর্ড, বিশ্ববিদ্যালয়ে মনে করেন হচ্ছে তারাই হচ্ছে একজন নবাবের মতো। তো তাদেরকে তদারকি করার এখানে কেউ নাই। তো যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নাই, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকার কারণে তারা আরও এম্পাওয়ার হয়েছে। তো আমি বিশ্বাস করি এখানে আমরা যারা নির্বাচিত হয়ে আসি, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, পাশাপাশি তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, ক্যাম্পাসে নিরাপত্তা ইনশিওর করা, সেটার জন্য অবশ্যই এই আমাদের যারা স্টাফ আছে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পাই আমাদের আমাদের নারীদের যে হলগুলো আছে, সে নারীদের হলগুলোতে এটা কেমন যুক্তি, এখন পর্যন্ত আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা ওই হলে শিক্ষার্থী, একজন রোকেয়া হলের শিক্ষার্থী সে অনাবাসিক, সে ঢুকতে পারে না। শামসুন্নাহার হলের শিক্ষার্থী সে রোকেয়া হলে ঢুকতে পারে না। এটা কেমন যুক্তি? মানে এই বর্তমানে একটা হচ্ছে আধুনিক একটা যুগ, যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি পর্যাপ্ত নিরাপত্তা ইনশিওর করে আমার যে 2000 স্টাফ আছে তাদেরকে আমি ট্রেন করে আমি তো এই কাজটা করতে পারি ইজিলি। এই সব জায়গায় মানে নিরাপত্তা বলেন, বিশ্ববিদ্যালয় একাডেমি এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জায়গায় ফেল করার মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান নাই, তদারকি করার কিছু নাই। বিশ্ববিদ্যালয় 100 বছর পার হলো, কিন্তু আলটিমেটলি এখানে প্রপার প্ল্যান ইনকম্পিটেন্সির কারণে এক্সিকিউটিভ প্ল্যানের উপর আপনারা জোর দিচ্ছেন। আমি বিনিয়ামিন মোল্লা একটু সংক্ষেপে, হ্যাঁ, যেটা একেবারে শেষ দিকে আছি, আমরা পুরাতন রাজনীতির বলয়ে ঢুকতে চাই না, হ্যাঁ, এটা আপনি মেক শিওর করছেন আপনার ম্যান্ডেটের মধ্য দিয়ে। সেটা আমি বাস্তবতায় কিভাবে দেখবো বলেন তো? কোথা থেকে শুরুটা করবেন আর কি? এটার প্রথম ফাইটটাই শুরু হয়েছিল এই ছাত্র সংসদ নির্বাচনের দাবির যে ফাইট, সেটার ভিতর দিয়ে। কারণ বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে আমরা লড়াই করেছি, ফাইট করেছি, তখন যে অভিজ্ঞতাটা দেখেছি যে আমরা কাদের বিরুদ্ধে ফাইট করতেছি। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দানবের মতো, দৈত্যের মতো, মানে সেখানে এমনভাবে আওয়ামীকরণ করা হয়েছিল যে আপনাকে মারতেছে ক্যাম্পাসে, কে মারতেছে খুঁজে দেখা যায় যে প্রক্টর মারতেছে আপনাকে ছাত্রলীগের সাথে মিলে, মানে আমাকে জেলে দিচ্ছে, কে দিতেছে খুঁজে দেখা যাচ্ছে যে প্রক্টর, ছাত্রলীগ আর সরকারের যে এজেন্সি আছে মিলে আমাকে জেলে পাঠাচ্ছে। এই যে দেখতেছেন না কার্জন হল, এই সামন দিয়ে আমাকে সেই সময় আপনার ডিবির গারদের রিমান্ডে নিত, রিমান্ড থেকে শাহবাগ থানা এদিক দিয়ে নিয়ে যাওয়া হতো। তো সেই স্মৃতিগুলো তো মনে পড়ে। আপনি যে রাজনীতির জায়গাটা নিয়ে আসলেন, এই জন্য আমি জিনিসটা অ্যাড্রেস করলাম। আমার মতো একজন ছাত্রকে 12টা মামলা দেওয়া হয়েছিল,
মাসে 30 দিনে 10-15 দিন যদি জেলখানা হাজিরা দিতে হয় যখন আমার বন্ধুরা ক্লাস করতে আসে, তাহলে সেই ছেলে মেয়েটা জীবনে আর কি করবে? আমাকে 8 বার এই বিশ্ববিদ্যালয়ে এটা তো রাজনৈতিক মামলা, উচ্চশিক্ষার পথ তো বাধা তৈরি করবে, বাধা তৈরি করবে না? তো সেই জায়গাটাই যদি আলোচনা করি যে আসলে সেই যে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে বিশ্ববিদ্যালয়কে আর কখনো আমরা ফিরিয়ে নিতে চাই না। এটার বাস্তব সম্ভবত সলিউশনটা কি? দেখেন 11 মাসে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা কমিটমেন্ট ছিল যে ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই যে সহিষ্ণুতা যেটা দেখতেছেন, যে সবাই একসাথে বসে কথা বলতেছে, বিরোধিতা হচ্ছে কোথায়? যুক্তি তর্কের জায়গায়, জ্ঞানের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এখানে কিন্তু লাঠালাঠি মারামারি হচ্ছে না। এইটারই যে একটা এস্টাবলিশমেন্ট ভিত্তি, গণতান্ত্রিক ভিত্তি, সেটা বিনির্মাণের পরটা কিন্তু আসলে ছাত্র সংসদ 11 মাসও হয় না, যখন দেখলাম যে না আবারও নতুন করে প্রভাব বলয়গুলো বিশ্ববিদ্যালয়কে দখল করে নিচ্ছে। আসলে ক্ষমতা সংক্ষেপে বলেন শুরুটা কিভাবে করবেন? শুরুটা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হবে, হওয়ার পরে প্রতি বছর যেন এটা ক্যালেন্ডার ইভেন্টের মধ্যে দিয়ে নিয়মিত ছাত্র সংসদটা হয়। এটা আরেকটা যেটা করব যে হলগুলোতে এবং একাডেমিক এরিয়াতে কমিটি দিয়ে যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন সেটা হতে পারবে না। ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলো রাজনীতি করবে তাদের যে নির্বাচন, মানে আমাদের যেমন আমি কিন্তু নির্বাচিত ইলেক্টেড প্রেসিডেন্ট আমার ছাত্র সংগঠন, এরকম গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নিজেদের ভিতরেও থাকতে হবে, তারা নির্বাচিত হইতে হবে। ওকে, আমি এই দুটো পয়েন্টে নিয়ে অনেক ধন্যবাদ জামালউদ্দিন মোহাম্মদ। আপনি একটা বিষয় একটু অ্যাড্রেস করবেন। আমি ইমির কাছ থেকে কিছুটা পেয়েছি, তাদের ইশতেহারে এটা আছে, ক্যাম্পাসটা আমরা ডিজিটালি নানা রকমের সেবা তো পেতে চাই, আবার এটাকে সবুজ দেখতে চাই, এখানে অনেক প্রাণ প্রকৃতি আছে, সেটা অনেক আগে আমরা দেখেছি, সেটাকে আবারও ফিরিয়ে আনতে চাই। এটা নিয়ে আলাদা কোনো ভাবনা আছে আপনাদের? এটা নিয়ে হচ্ছে আমরা যখন এবারে আমি হচ্ছে গত হয়তো মাস 2-3 আগে হচ্ছে এই যে টিএস এরিয়ার যে জ্যাম এবং শব্দ দূষণটা, এটা সহ ওভারঅল আমাদের এখানে জায়গাটা এনভায়রনমেন্টটা নিয়ে আমি হলো প্রক্টর অফিসে বসেছিলাম। তো সেই সময় হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যেটার কথা বলেছিল আমাদের বিনামিন মোল্লা ভাই, তো গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে ইউনিভার্সিটির চুক্তি হয়েছিল এটার বেজে, মানে এটার যে ইউনিভার্সিটিকে সবুজায়ন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া। তো তারা দেখলাম যে ওটুকু এখন পর্যন্ত উদ্যোগ নেয় না, তাদের উদ্যোগটা এখন পর্যন্ত যে গাড়ি আর কিছু সীমাবদ্ধ আর কি। তো আমি যদি এটা করতে চাই, আমার মনে হয় যে এখানে ইউনিভার্সিটি বিভিন্ন আমাদের আছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মতো আরও অনেকগুলো এরকম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আছে, তাদের সাথে যদি চুক্তি করে, কিংবা একদম এটা ফর্মাল চুক্তি হতে পারে কারোর সাথে, তাদের মাধ্যমে যদি আমাদের এখানে এটা করা হয়, আমার মনে হয় এটা খুবই সম্ভব। আর আমি আরেকটা উদাহরণ দিই, গত ডাকসুর পরে, যদি তো ডাকসুটাকে আমরা সেভাবে গ্রহণ করি না, গত ডাকসুর পরেও ডাকসুর নির্বাচিত কয়েকজন প্রতিনিধির মাধ্যমে হচ্ছে মানে সবুজ ক্যাম্পাস তৈরির জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেই সময় ক্যাম্পাস পরিষ্কার রাখা, ক্যাম্পাসে নিরাপত্তা রাখা, কিছু কাজ অগ্রগতি হয়েছিল আমরা যেটা দেখেছিলাম। তো ফলশ্রুতিতে আমরা মনে করি যে ডাকসু নির্বাচনটা যদি হয়, এখানে যদি সমাজসেবা সম্পাদক আছে, এখানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আছে, তারা যদি তাদের কাজগুলো ঠিকভাবে এক্সিকিউট করতে পারে জায়গাগুলো থেকে, তাহলে এটা খুব ইজিলি সম্ভব। ডাকসুটা যেন বা এটা যেন রাজনৈতিক না হয়ে যায়, এটা যেন শিক্ষার্থীদের একটা থাকে ওই জায়গাটা। আমি রাজনীতি মুক্ত বলবো না, অতি রাজনীতিকরণ থেকে যদি মুক্ত রাখা যায় তাহলে আসলে সম্ভব। আর না হয় যেটা হবে, আর না হয় আমি যেটা বলবো যে এখানে কর্মচারীদের কথা বলা হচ্ছে না, ধরেন কর্মচারীদের যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো, কারণ ওই কর্মচারীরা কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। ফলশ্রুতিতে আপনার ডাকসুর সময় আমরা দেখেছি নানানজন ভর্তি হওয়ার ক্ষেত্রে বা নানান কিছুতে প্রিভিলেজ সুযোগ সুবিধা, আলাদা সুযোগ সুবিধা পেয়েছে রেজিস্ট্রার ভবন থেকে অনেক দল, বিভিন্ন সংগঠন, তারা কীভাবে ওই কর্মচারীদের মাধ্যমে। ফলশ্রুতিতে শিক্ষক ও কর্মচারী সমিতির যে রাজনীতিটা, এটাকে বিলুপ্ত করতে হবে। এটাকে বিলুপ্ত না করা ছাড়া বা এটাকে নিয়ন্ত্রণ করা ছাড়া আসলে ডাকসুটাকেও সেভাবে আসলে কার্যকর করা মুশকিল হয়ে পড়বে, আমাদের লড়াইটা বড় হয়ে যাবে। যেমন আপাতত এখানে থামি, অনেক ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, আপনি একটু বলবেন, মানে আপনারা ইশতেহার করছেন এবং সেই ইশতেহারের মধ্যে আমি সবারটার মধ্যে অনেকগুলো মিল পাচ্ছি, এবং এমন না যে আপনি কারোর ইশতেহার বলছেন যে এটা ঠিক না, এটার আগে এটা করা উচিত, বরঞ্চ আপনি সেটাকে মেনে নিয়ে নতুন কিছু দিচ্ছেন অথবা সেটাকেই সাপোর্ট করছেন। কিন্তু দিন শেষে একটা জিনিস তো শিক্ষার্থীদের প্রয়োজন, আপনি যখন ভিপি, আপনি যখন জিএস, আপনি যখন এজিএস, তখন শিক্ষার্থীরা আপনাদের কাছে অ্যান্সারটা চাবে যে আপনারা বলেছিলেন এটা হলো না তো, বা হচ্ছে না কেন, এই অ্যান্সারটা কিভাবে দেবেন তাদের কাছে? তো মূলত জবাবদিহিতার যে জায়গাটা, ডাকসুতে আমরা বলি যারা নির্বাচিত হবে এবং যারা নির্বাচিত হবে না, অনেকে এটাকে অতি পলিটিক্স করতে চায়, অনেকে বিরাজনীতিকরণ করতে চায়, এই যে এই ক্ষতিগুলা, আবার দ্বিতীয়বার যে আধিপত্য একটা রাজনীতি ফিরে আসবে না, এটা আমরা কীভাবে বিশ্বাস করব? তো আমি ছাত্রদের কাছে এটা অনুরোধ করি, যেই আসুক, যে কোনো সংগঠন থেকে আসুক, সেই যাতে আধিপত্যের রাজনীতিকে না যায়, এটা ছাত্রদের দায়িত্ব, তাকে এই জায়গায় ফিরতে দিবে না একদম। এবং তার যে দায়িত্ব, তার যে কাজ, সেই যেন এটা পরিপূর্ণভাবে আদায় করে, সেটা বুঝে নেওয়া এটা ছাত্রদের দায়িত্ব। কারণ এখানে আমাদের মানুষের, আমরা যারাই একটু ক্ষমতা পাই দেখবেন সেই স্বৈরাচার হয়ে যায়। বাংলাদেশে মানুষ অনেক ন্যাচারাল, আপনি ভাড়া মূলামূলি না করে একটা রিক্সা চালকের রিক্সায় ওঠেন,
সে নামার পরে এমন একটা ভাড়া চাইবে আপনি সেখানে তার কথা বলতে পারবেন না। সুতরাং আমাদের এখানে যে এই জায়গায় আসে স্বাভাবিক সবাই কেমন যেন একটা শরীরে মাইন্ডসেটের পরিবর্তনটা দরকার। দ্বিতীয় নম্বর যে কথা বলি যে রাজনীতি কথা যেটা বলা হয়েছে, এখানে ডাকসু একটা শিক্ষার্থী বান্ধব হলো, এখানে একটা পলিটিক্স আছে। আচ্ছা, কারণ এখানে দেখবেন অতীতে যতজন এখানে ভিপি হয়েছে বা এখানে নির্বাচিত হয়েছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, আর অনেকে আছে ছিল না আগে কিন্তু সে পরবর্তী নিজের রাজনৈতিক একটা দল খুলে ফেলছে। সুতরাং এটাকে ফুল পলিটিক্যাল বাইরে নেওয়ার সুযোগ নেই। আমাদের উচিত হচ্ছে আমাদের পলিটিক্সে অনেকগুলো সমস্যা আছে, সমস্যাকে সমাধান করা। আচ্ছা, যেমন আমি বলি, এই জন্য আমাদের দলের আমরা মোটো দিয়েছিলাম বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড ফেয়ার, ডাকসু পরে ব্রাইটার ফ্রন্টিয়ার। অপরাজনীতির বিরুদ্ধে গিয়ে, ভয়ের ঊর্ধ্বে গিয়ে উজ্জ্বল সম্ভাবনা একটা ডাকসু তৈরি। আপনার যেহেতু ইশতেহারে আছে, তো ইশতেহারে এটা নিয়ে আমরা একটা প্রতিবেদনও দেখেছি, হ্যাঁ, ডিটেইলি। আমি কেবল এটাই জানতে চাইছিলাম যে ইশতেহারটা ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না, সেটা শিক্ষার্থীরা আপনার কাছে অ্যান্সারটা কীভাবে পাবে সেটা আপনি বলে দিলেন। আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি, যেহেতু আমার আয়োজনটা শেষ করতে হবে। আব্দুল কাদের, আপনার কাছে একটু ছোট করেই জানতে চাইবো, গেল কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আপনার একটি কথা অনেক বেশি আসছে, সেটা হচ্ছে নিরাপত্তা। সবার আগে আমার নিরাপত্তা দরকার। আপনি ইনসিকিউরিটি ফিল করেছেন, কিন্তু এখানে যারা আছেন বোধ করি তারা প্রত্যেকেই কম বেশি আপনাকে ভরসা দিচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে একটা সৌহার্দ্যতা। আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি নির্বাচিত হন, আপনি নিরাপত্তাটা কীভাবে নিশ্চিত করবেন? কারণ এটা তো একটা বিশাল ধরনের নেগোসিয়েশনের জায়গা, তাই না? শিক্ষার্থীদের আস্থা তৈরি করাটাও ইম্পর্ট্যান্ট। দুটো বিষয় একসাথে বলবেন ছোট করে। যদি ক্যাম্পাসের নিরাপত্তার কথা আপনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার কথা আমি আগেই বলি। আপনি দেখেন আমাদের ক্যাম্পাস কিন্তু হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, এমন একটা পরিবেশের মধ্যে আছে, চারদিকে একদম খোলা। যার কারণে কি হয়, একদম ববগুড়ে অপ্রগ্রস্ত যারা আছে, মাদকাসক্ত যারা আছে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ক্যাম্পাসটা। জি, তো সেই ক্যাম্পাস হচ্ছে বাইরে বললেন যে ক্যাম্পাসটা আসলে যদি শিক্ষার্থীদের জায়গাটা সমুন্নতভাবে দেখা হতো, তাহলে অবশ্যই ক্যাম্পাসটাকে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসক যারা আছেন, প্রক্টর টিম আছেন, আমরা এর আগে দেখেছি কিন্তু 5 আগস্ট আগে যে প্রক্টর ছিলেন তিনি কিন্তু এই দায়িত্ব পালন করেছেন, ক্যাম্পাসকে আপনার ববগুড়ো মুক্ত করেছেন, শিক্ষার্থীকে সেফ ফিল করেছেন, এই জায়গাটা তারা এনশিওর করেছেন। আমাদের মনে হয় প্রশাসন যদি উদ্গ্রীব হয়, স্বচ্ছতার জায়গাটা, জবাবদিহির জায়গাটা এনশিওর করা গেলে আপনারা নিশ্চিত করা যাবে। কারণ অনেকগুলো কাজ এর আগে হয় নাই। কেন হয় না? কারণ আমাদের পক্ষে ভয়েস রেজ করার মতো কেউ নেই। আমরা দেখেছি, আমি যদি একটা সাধারণ শিক্ষার্থী হই এবং আমি যদি আপনাকে ভিপি হিসেবে দেখি, তাহলে আমি আমার জায়গা থেকে সাথে সাথে একটা বাটনে আপনাকে কল করতে পারি, এরকম কোনো হটলাইন আপনার এরকম কোনো প্ল্যান? হ্যাঁ, দেখেন আপনাকে আমরা এর আগে আমাদের ইস্তাহার অবশ্য উল্লেখ করি নেই, আমরা কয়েকটা মিডিয়া কথাবার্তা বলেছি যে বা যারা ছাত্র প্রতিনিধি হবেন তারা কিন্তু একটা লাইন চালু করবেন। আমরা কিন্তু হচ্ছে আমাদের যে, আপনি জেনে থাকবেন, আমাদের যে মেডিকেল একটা সেল আছে, আমরা ছাত্র সংগঠনের মেডিকেল সেলের মধ্যে দিয়ে আমরা একটা হটলাইন চালু করেছি। অনেকে দেখা যাচ্ছে কি যে অনেকে আইসিইউ দরকার হয়, অনেকে হচ্ছে বেড দরকার হয়, এই কেন্দ্রিক। আবার আমরা হচ্ছে কি যে আইনি জটিলতার জায়গায় আমরা ওরকম একটা হটলাইন চালু করেছি। আমরা নির্বাচিত হলে সেটা ডেফিনেটলি অবশ্যই করবো। এভাবে হচ্ছে কীভাবে রিচ করা যায়, কীভাবে কানেকশন বিল্ড আপ করা যায়, এটাতে এনশিওর করা জরুরি। আর একটা বিষয় আপনি উল্লেখ করে দেখেন, ডাকসু হচ্ছে আপনার যে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু তাদেরকে জবাবদিহিতে আওতা আনা যায় না। যদি আমি নির্বাচিত হই, আমি ত্রৈমাসিক একটা মিটিং দিব, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর সাথে একটা আলাপ আলোচনা হবে যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, আসলে তাদের এখন এই 3 মাস তারা কী করতে চায়। প্রথম বসে 3 মাসের প্ল্যান সেট করব। আমরা তো আমাদের প্রস্তাব দিবই, সবাই তো একটা ইস্তাহার দিয়েছে, আমাদের একটা ইস্তাহার আছে। শিক্ষার্থীরা এর বাইরে কিছু বলবে যে প্রথম 3 মাস নির্বাচিত হওয়ার পর তার সাথে একটা একদম ওপেন একটা আলোচনা হবে যে এই 3 মাস কী করা যায়। 3 মাস পর, ত্রৈমাসিক পর আবার একটা মিটিং হবে যে আমরা এই 3 মাসে আমরা এই কাজগুলো করেছি। যেহেতু আমার মনে হয় ওপেন আলোচনা প্রয়োজন, যেহেতু ডাকসুকে আপনার এখানে জবাবদিহিতে আওতায় আনার জন্য, নির্বাচিত প্রতিনিধিকে জবাবদিহিতে আওতায় আনার জন্য অন্য কোনো প্রতিনিধি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আমরা নির্বাচিত হই প্রতি 3 মাস, ত্রৈমাসিক একটা মিটিং করবো, আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে সেট করা হবে। আচ্ছা, একটা বিষয় একটু উমামার কাছে আসি, তারপর আমি আয়োজনটা শেষ করব। সেটা হচ্ছে ছোট করে, ধরুন আপনাদের প্রত্যেকের যে আইডিয়াগুলো সেটা দুর্দান্ত, কিন্তু এটাকে একেবারে টার্মিনাল স্টেজে নিয়ে যাওয়া, বাস্তবায়ন করা, এটা হয়তো সময় সাপেক্ষ। আপনি একটা শুরুটা করলেন, এরপরে যিনি আসবেন তিনি যে ওই লিগাসিটা রাখবেন, এটা কিভাবে হতে পারে? সব কিছু আসলে নির্ভর করে আমাদের রাজনীতি বা ক্যাম্পাস কেন্দ্রিক পলিটিক্সের আসলে গতিমুক্তা কোন দিকে। যদি আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্রবান্ধব রাজনীতিটাই গড়ে তুলতে পারি এবং ডাকসুটাকে প্রত্যেক বছর ক্যালেন্ডারের ডেট ধরে একটা নির্দিষ্ট দিনে আয়োজন করতে পারি, তাহলে কিন্তু ক্যাম্পাস পলিটিক্সের গতিমুখ আসলে একাডেমিক দিকেই যাবে। যেমন ধরেন আজকে 5 আগস্টের পরে একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, তো প্রত্যেকটা প্যানেলই কিন্তু এখানে তাদের একাডেমিক সংস্কারের কথা বলেছে। যদিও আমরা যিনি প্যানেল ঘোষণা করেছি সেদিনই আমরা একটা মোটো সামনে এনেছি, পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস, এবং আমরাই প্রথম এই মোটোটা দিয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসটাকে আসলে একটা একাডেমিক ক্যাম্পাসে কনভার্ট করতে হবে। এবং আমরা তো ক্যাম্পাসে হাঁটাচলা করি, বহু বছর ধরে এই জায়গায় আছি। ছাত্রলীগের আধিপত্যের মধ্যেও কিন্তু স্টুডেন্টদের মধ্যে এই আকাঙ্ক্ষাটা ছিল যে এই ক্যাম্পাসটা যাতে
তার স্টুডেন্টের জন্য হয়ে উঠুক এবং ক্যাম্পাসের একাডেমিক কারিকুলাম, তাদের শিক্ষকদের পড়ানোর পদ্ধতি সব কিছু নিয়েই কিন্তু একটা দীর্ঘ সময়ে আমাদের সবার মধ্যে ফ্রাস্ট্রেশন গ্রো করেছে, যেটা এখনও পর্যন্ত আমরা কোনোভাবে সমাধান করে আনতে পারি নাই। সো যদি সমস্যাটা জিয়ে থাকি, তাহলে নেক্সট ডাকসু ইলেকশন যদি আমরা একদম রেগুলারাইজ করে ফেলতে পারি, প্রতি বছর নির্দিষ্ট দিনে আসলে ডাকসু করতে পারি, তাহলে এই একই সমস্যা যদি এই সমস্যা জিয়ে থাকে, তাহলে পরের বছর সেটা অ্যাড্রেস এই কথাটা আপনারা সবাই ইতিমধ্যেই সংবাদের সম্মেলনে নানাভাবে বলেছেন যে সবার আগে ডাকসু নির্বাচনটাকে রেগুলারিটি মেনটেন করে দেয়া, তাহলে লিগাসিটা থাকবে ধরে। অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে একটা দীর্ঘ সময় দিলেন। আমি জানি প্রত্যেকের ব্যস্ততা আছে, এবং দর্শক আমাদের সঙ্গে ছিলেন এই ডাকসু নির্বাচনের প্রার্থীরা এবং তাদের অত্যন্ত আকর্ষণীয় কিছু ম্যান্ডেট আমাদের হাতে। এবং আমরা শুরুতে বলছিলাম এই সমস্ত ইশতেহারে যদি একটাও বাস্তবায়ন ঘটে, পুরোপুরি এই গোটা ক্যাম্পাসটা আসলে বদলে যাবে। তো প্রত্যেকটা প্যানেলের প্রার্থী যারা আছেন তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। একটি সুন্দর বিশ্ববিদ্যালয় তৈরি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রূপ পাবে এবং একটা চমৎকার নির্বাচন, ডাকসু নির্বাচন আমরা দেখব, সেই প্রত্যাশা আমাদের থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাথে থাকবেন ৭১-এর।